প্রথম অধ্যায়, একক সংগ্রাম। কলকাতা, 13ই আগস্ট 1965। জলদূত হচ্ছে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানির একটি মালবাহী জাহাজ, কিন্তু তাতে একটি যাত্রী কেবিন আছে। 1965 সালে অগস্ট সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে নিউ ইয়র্ক যাবার সময় সেই কেবিনটিতে যাত্রী ছিলেন শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। খাতায় তার বয়স লেখা ছিল 69 বছর এবং ভাতা সমেত একটি কমপ্লিমেন্টারি টিকিটে তিনি আমেরিকা যাচ্ছিলেন। জলদূতের নেতৃত্ব করছিলেন ক্যাপ্টেন অরুণ পান্তিয়া। তার স্ত্রীও সেই জাহাজে ছিলেন। 13ই আগস্ট শুক্রবার সকাল 9টায় জাহাজ ছাড়ল। তার ডায়েরিতে প্রভুপাদ লিখেছেন, কেবিনটি বেশ আরামদায়ক। সুমতি মোরারজিকে এই সমস্ত বন্দোবস্ত করতে অনুপ্রাণিত করার জন্য শ্রীকৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশ আরামেই আছি। কিন্তু 14 তারিখে তিনি তার ডায়েরিতে লিখলেন, সামুদ্রিক পীড়ায় ভুগছি, মাথা ঘুরছে, বমি হচ্ছে। বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে, শরীর আরো খারাপ। 19 তারিখে জাহাজ যখন শ্রীলঙ্কার কলম্বো শহরে পৌঁছল, প্রভুপাদ তখন তার সামুদ্রিক পীড়া থেকে কিছুটা স্বস্তি বোধ করলেন। জাহাজের ক্যাপ্টেন তাকে সঙ্গে করে তীরভূমিতে নিয়ে গেলেন এবং তিনি গাড়িতে করে কলম্বো শহরটি ঘুরে বেড়ালেন। তারপর জাহাজ ভারতের পশ্চিম উপকূলে কোচিনের দিকে যাত্রা শুরু করল। সেই বছর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ছিল অগস্ট মাসের 20 তারিখে। এই সুযোগ নিয়ে প্রভুপাদ জাহাজের নাবিকদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বদর্শন শোনালেন এবং পরে তার নিজের হাতে রান্না করা প্রসাদ বিতরণ করলেন। 21শে অগস্ট ছিল তার 77তম জন্মদিবস। অনাড়ম্বরে তা সমুদ্রের বুকে উদয়াপিত হল। সেই দিনই জাহাজ কোচিন পৌঁছল এবং বম্বে থেকে সমুদ্রপথে পাঠানো প্রভুপাদ অনুদিত শ্রীমদ্ ভাগবত গ্রন্থ বোঝাই 3টি ট্রাঙ্ক জাহাজে তুলে নেওয়া হল। 23 তারিখের মধ্যেই জাহাজ লোহিত সাগরে এসে পড়ল। সেখানে কিন্তু প্রভুপাদকে অনেক অসুবিধা ভোগ করতে হয়েছিল। তিনি তার ডায়েরিতে লিখেছেন, বৃষ্টি, সামুদ্রিক পীড়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, অরুচি, বমি, তার এই অসুস্থতার লক্ষণগুলির কোনোই উপশম হল না এবং মামুলি সামুদ্রিক পীড়া থেকে তার এই অসুখটি অন্য ধরনের এবং অনেক গুরুতর ছিল। তার বুকের ব্যথাটা এতই প্রবল হয়ে উঠেছিল যে তিনি মনে করেছিলেন যে কোনো মুহূর্তেই তার মৃত্যু ঘটতে পারে। দুদিনে তার 2বার হার্ট অ্যাটাক হয়, কিন্তু তার মনে হয়েছিল আবার যদি এই রকম একটি অ্যাটাক হয় তাহলে তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না। দ্বিতীয় রাত্রে প্রভুপাদ স্বপ্নে দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকা বাইছেন এবং তিনি তাকে অভয় দিয়ে তার কাছে আসতে বলছেন। প্রভুপাদ উপলব্ধি করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন এবং সেই যাত্রায় আর সেই রকম হার্ট অ্যাটাক তার হয়নি। 1 সেপ্টেম্বর জলদূত সুয়েজ খালে প্রবেশ করল এবং 2 সেপ্টেম্বর পোর্ট সৈয়দে নৌভর ফেলল। ক্যাপ্টেনের সঙ্গে সেই দিন তিনি শহরে বেড়াতে গিয়েছিলেন এবং সেই শহরটি তার খুব ভালো লেগেছিল। 6 তারিখের মধ্যেই তার অসুখ অনেকটা সেরে উঠল এবং 2 সপ্তাহের মধ্যেই আবার তিনি আগের মতো নিজের হাতে চচ্চড়ি ও পুরি রান্না করে নিয়মিত আহার করতে লাগলেন। তিনি ডায়েরিতে লিখেছিলেন যে তার শরীরের বল আস্তে আস্তে ফিরে আসছে। শুক্রবার 10 সেপ্টেম্বর। আজ জাহাজ খুব সাবলীল গতিতে চলছে। আমি আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছি, কিন্তু আমি শ্রী বৃন্দাবনের বিরহ অনুভব করছি আর অনুভব করছি আমার প্রাণনাথ শ্রী গোবিন্দ গোপীনাথ রাধা দামোদরের বিরহ। তবু এই অবস্থায় আমার একমাত্র সান্ত্বনা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, যা অধ্যয়নে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলামৃতের আস্বাদন পাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ শিরোধার্য করে আমি ভারতভূমি ত্যাগ করেছি। আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমার পরম আরাধ্য গুরুদেবের আদেশ পালন করার জন্যই আমি এই দুঃসাহসিক কাজে ব্রতী হয়েছি। বৃন্দাবন থেকে বহু দূরে কেবল তাদের কৃপার ওপর আমি সম্পূর্ণভাবে নির্ভর করে আছি। 1965 সালের জলদূতের সেই যাত্রা ছিল এক ধীর ও শান্ত জলযাত্রা। সেই সম্বন্ধে জাহাজের ক্যাপ্টেন বলেছেন যে তার পুরো কর্মজীবনে তিনি জাহাজকে এত শান্ত এবং ধীরভাবে অতলান্তিক মহাসাগর পার হতে দেখেননি। তার উত্তরে প্রভুপাদ বলেছিলেন যে সেই শান্ত ধীরভাব শ্রীকৃষ্ণেরই করুণার নিদর্শন এবং শ্রীমতী পন্তিয়া প্রভুপাদকে অনুরোধ করেন ফেরবার সময়েও তিনি যেন তাদের সঙ্গে আসেন।
যাতে তারা আবার এই রকম শান্তভাবে অতলান্তিক পার হতে পারেন। প্রভুপাদ তার ডায়েরিতে লিখেছেন, অতলান্তিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বেঁচে থাকতাম না, কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজটির কান্তারী। কলকাতা ছেড়ে ৩৫ দিন ভ্রমণের পর জলদূত ১৯৬৫ ১৭ সেপ্টেম্বর সকাল ৫:৩০ বোস্টন কমনওয়েলথ জেটিতে পৌঁছল। নিউ ইয়র্ক শহরের দিকে অগ্রসর হওয়ার পূর্বে জাহাজটি বোস্টনে কিছু সময় থেমেছিল। একটি পায়ে হাঁটা সেতু পেরিয়ে কয়েকটি রাস্তা অতিক্রম করে প্রভুপাদ ক্যাপ্টেন অরুণ পান্তিয়ার সঙ্গে শহরের কেন্দ্রস্থলে বেড়াতে গিয়েছিলেন। ক্যাপ্টেন পান্তিয়ার সেখানে কিছু কেনাকাটা করার ছিল। আমেরিকার মাটিতে প্রথম পদার্পণ করা ছাড়া বোস্টনে প্রভুপাদের ক্ষণকালীন অবস্থানের আর একটি বিশেষ তাৎপর্য ছিল। তা হল কমনওয়েলথ জেটিতে মার্কিনে ভগবত ধর্ম নামে একটি বাংলা কবিতা তিনি লিখেছিলেন। মার্কিনে ভগবত ধর্ম, বড় কৃপা কেইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেথা করো এবে গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় অহৈতুকী, সকলই সম্ভব হয় তুমি সে কৌতুকী। কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ। তোমার ইচ্ছায় সব হয় মায়া বশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ। তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয়ই তবে কথা সে তোমার। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। শৃণ্বতাম স্বকথাম কৃষ্ণঃ পুণ্যশ্রবণকীর্তনঃ, হৃদ্যম তস্থো হ্যভদ্রাণি বিধুনোতি সুহৃৎসতাম। নষ্টপ্রায়েষ্বভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবत्युत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। तदा रजस्तमो भावाः कामलोभादयश्च ये, चैत एतैरनाविद्धं स्थितं सत्त्वे प्रसीदति। एवं प्रसन्नमनसो भगवद्भक्तियोगतः, भगवत्तत्त्वविज्ञानं मुक्तसङ्गस्य जायते। भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः, क्षीयन्ते चास्य कर्माणि दृष्ट एवात्मनीश्वरे। শ্রীমদ ভাগবত স্কন্দ অধ্যায় ১-২ শ্লোক নম্বর ১৭ থেকে ২১। রজস্তম হইতে তবে পাইবে নিস্তার, হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার। কি করে বুঝাবো কথা বড় সেই চাহি, ক্ষুদ্র আমি দীনহীন কোনো শক্তি নাহি। অথচ এনেছ প্রভু কথা বলিবারে, যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে। অখিল জগৎ গুরু বচন সে আমার, অলঙ্কৃত করিবার ক্ষমতা তোমার। তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার শোক দুঃখ যে ঘুচিবে। আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে। ভক্তি নাই বেদনাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। দীনহীন কাঙ্গাল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। জলদূত কমনওয়েলথ পিয়ার, বস্টন ম্যাসাচুসেটস USA, 18 সেপ্টেম্বর 1965। 19 সেপ্টেম্বর জলদূত নিউ ইয়র্ক বন্দরে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোভার ফেলল। প্রভুপাদের জাহাজ বাস শেষ হল। সেই সময়ের কথা বর্ণনা করে প্রভুপাদ পরে বলেছেন যে জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন, কি করবেন সেই সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। জেটিতে নেমে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন তা তিনি জানতেন না। তার সম্বল তখন কেবল 40 টাকা, যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ। প্রভুপাদের পরনে প্রকৃত ব্রজবাসীর পোশাক, তার গায়ের রং সোনালি, কপালে সুন্দর করে তিলক কাটা, পরনে একটি সুতির বহির্বাস এবং গায়ে চাদর, গলায় কণ্ঠিমালা, হাতে জপমালা, পায়ে একজোড়া সাদা রবারের জুতো, যা ভারতবর্ষের সাধুদের পায়ে দেখা গেলেও আমেরিকায় কেউ কখনো দেখেনি। নিউ ইয়র্কে কেউ কখনো স্বপ্নেও এই রকম বৈষ্ণবকে দেখার কল্পনা করেনি। জাহাজ থেকে নামার পর প্রভুপাদ সম্পূর্ণ একা হয়ে গেলেন। পেনিসেলভেনিয়ার কোনো এক জায়গায় মিস্টার আগরওয়াল নামে তার একজন জামিনদার ছিল।
তিনি নিশ্চিতভাবে জানতেন যে তাকে নেওয়ার জন্য অবশ্যই কাউকে পাঠাবেন। ডক থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য মিস্টার আগরওয়াল ট্রাভেলার্স এভের একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। শুধুমাত্র 40 টাকা, যা নিউ ইয়র্ক শহরে কয়েক ঘন্টার খরচ, এবং আরও $20 যা তিনি শ্রীমদ্ ভাগবতের 3টি খণ্ড ক্যাপ্টেন পান্তিয়ার কাছে বিক্রি করে সংগ্রহ করেছিলেন, সেই সম্বল নিয়ে শৈল প্রভুপাদ ছাতা ও একটি সুটকেস হাতে নিয়ে ট্রাভেলার্স এডের প্রতিনিধির সঙ্গে বাটলার যাওয়ার উদ্দেশ্যে পোর্ট অথরিটি বাস টার্মিনালের দিকে রওনা হলেন। প্রভুপাদকে নিয়ে গোপাল বাটলারে পৌঁছলেন ভোর 4টের সময়। আগরওয়ালেরা তাদের বসবাস ঘরে তাকে একটি কোচে শুতে দিয়েছিলেন। গোপাল আগরওয়াল এবং তার আমেরিকান স্ত্রী শ্যালি কয়েক বছর ধরেই বাটলারে বাস করছিলেন। স্থানীয় ভদ্র সমাজে তাদের একটি বিশিষ্ট স্থান ছিল। তাদের একটি ছোট ছেলে এবং একটি মেয়ে ছিল। স্টার্লিং অ্যাপার্টমেন্ট নামে তাদের বসত বাড়িটি ছিল অল্প পরিসর। নিচে একটি ছোট বসবার ঘর, একটি খাবার ঘর, ছোট্ট একটি রান্নাঘর, আর ওপরে 2টি ছিল শোবার ঘর ও একটি বাথরুম। তাদের বাড়ির স্থানাভাবের জন্য তারা স্থির করেছিলেন যে স্বামীজি যদি YMCA এর হোস্টেলের একটি ঘরে রাত কাটান এবং দিনের বেলায় তাদের সঙ্গে এসে থাকেন তাহলে ভালো হয়। প্রকৃত সমস্যাটি অবশ্য স্থানাভাবের ছিল না, সমস্যাটি ছিল তাকে নিয়ে। বাটলারের পরিবেশে তিনি নিজেকে কিভাবে খাপ খাওয়াবেন। শ্যালি, সেই সভায় অনেক বুদ্ধিমান লোকের সমাগম হতো এবং তারা সকলেই তার প্রতি আকৃষ্ট হতো। তাকে যে কি প্রশ্ন করবে সেই সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না। তাদের যথেষ্ট জ্ঞান ছিল না। তিনি ছিলেন বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে আসা এক স্বপ্নের মতো। পেনিসেলভেনিয়ার বাটলারে কারো বসবার ঘরে একজন ভারতীয় সন্ন্যাসীর দর্শন পাওয়ার আশা কে করেছিল? আমেরিকার মধ্যবিত্ত সমাজে তা ছিল সত্যি অচিন্তনীয়। আমাদের মধ্যে তাকে পাওয়াটা ছিল সত্যি এক অসাধারণ ব্যাপার। তাকে দেখবার জন্য আমার মা বাবারা অনেক দূর থেকে এসেছিলেন। পিটসবুর্গে আমরা অনেককে চিনতাম, তারা সকলেই এসেছিল, কিন্তু তাদের এই উৎসাহ ছিল কেবল কৌতূহল প্রসৃত। অতি অল্প যা কিছু জিনিসপত্র তার ছিল, তার মধ্যে ছিল একটি ট্রাঙ্ক, একটি টাইপরাইটার আর একটি ছাতা। তিনি সব সময় ছাতাটি হাতে করে ঘুরে বেড়াতেন। সেটি একটি উত্তেজনার সৃষ্টি করেছিল। তখন বেশ ঠান্ডা পড়েছিল এবং তার মস্তক ছিল মুন্ডিত, তাই সাঁতার কাটার টুপির মতো একটি টুপি তিনি সব সময় পরে থাকতেন। তিনি এত মেধাবী ছিলেন যে কারো সঙ্গে একবার পরিচয় হলে তার নাম, ধাম, ঠিকানা সব কিছুই তার মনে থাকত। আমাদের বাড়িতে কারো সঙ্গে একবার পরিচয় হওয়ার পর তিনি যদি তাকে রাস্তায় বা গাড়িতে দেখতেন তাহলে তিনি তাকে নাম ধরে ডেকে হাত নাড়াতেন। তিনি সকলেরই মন জয় করেছিলেন। তার বুদ্ধিমত্তা সকলকে বিস্মিত করেছিল। তিনি যেভাবে সকলের নাম মনে রাখতে পারতেন তা সকলকে মুগ্ধ করেছিল, আর মুগ্ধ করেছিল তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। তাকে দেখে মনে হতো তিনি যেন কত গম্ভীর, কিন্তু আসলে তিনি ছিলেন অত্যন্ত রসিক। তাকে দেখে মনে হতো তিনি অত্যন্ত কড়া প্রকৃতির মানুষ, কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত মধুর। আমার জীবনে আমি কখনো এমন নির্ঝঞ্ঝাট অতিথি দেখিনি। যখন আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, যখন তাকে দেখাশোনা করার সময় আমার থাকতো না, তখন তিনি আপন মনে জপ করতেন এবং আমি জানতাম যে তিনি খুব আনন্দে আছেন। তিনি ছিলেন অত্যন্ত নির্বিকার, অত্যন্ত সরল। তার উপস্থিতির ফলে কোনো রকম চাপ বা বিরক্তি আমি অনুভব করিনি। তিনি ছিলেন সত্যিই এক অপূর্ব অতিথি। লোকেরা যখন আসতো, সিগারেট খেত, আমাদের মনে হতো তার হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু তিনি বলতেন, ঠিক আছে, ও বিষয়ে কিছু ভেবো না। তিনি জানতেন যে আমরা ছিলাম ভিন্ন প্রকৃতির। আমি কখনো তার সামনে সিগারেট খেতাম না। আমি জানতাম যে গোপালের পিতৃতুল্য ব্যক্তির সামনে সিগারেট খাওয়া উচিত হবে না। আমি তাকেও গোপালের বাবার মতো মনে করতাম। তিনি আমাদের কোনো সমস্যার সৃষ্টি করেননি। 22শে সেপ্টেম্বর বাটলার ইগল পত্রিকায় প্রভুপাদ সম্বন্ধে একটি প্রবন্ধ বেরায়। তার শিরোনামায় ছিল অনর্গল ইংরেজিতে হিন্দু ভক্তের পাশ্চাত্যে আগমনের উদ্দেশ্য বিশ্লেষণ। একজন ফটোগ্রাফার আগরওয়ালদের বাড়িতে এসে তাদের বসবাস ঘরে শ্রীমদ্ ভাগবত হাতে প্রভুপাদের একটি ছবি তুলে নেয়। সেই ছবির শিরোনামায় লেখা ছিল ভক্তিযোগের দূত। সেই প্রবন্ধে বলা হয়,
গৌরিক বসন এবং একজোড়া সাদা জুতো পরে ঐষধ বাদামি রঙের একজন মানুষ গতকাল একটি ছোট গাড়ি থেকে নেমে বাটলার YMCA-তে এক সভায় প্রবেশ করলেন। তিনি হচ্ছেন শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীজি, পাশ্চাত্যের জনগণের কাছে ভারতীয় সংস্কৃতির দূত। সেই সাংবাদিক শ্রীমদ ভাগবতকে ধর্ম সংক্রান্ত পুস্তক রূপে এবং ভক্তি বেদান্ত স্বামীকে বিদগ্ধ তত্ত্বজ্ঞানী রূপে বর্ণনা করেন এবং প্রভুপাদের উদ্ধৃতি দিয়ে বলেন, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভগবত চেতনাকে জাগরিত করা। ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। মনুষ্য জীবন হচ্ছে জীবদেহের বিবর্তনের পরম উৎকৃষ্ট স্তর। সেই সুযোগ যদি আমরা হারাই তাহলে আমাদের আবার বিবর্তনের চক্রে ফিরে যেতে হবে। প্রভুপাদের অভ্যাসগুলি বর্ণনা করে সেই সাংবাদিক লেখেন, ভক্তি বেদান্ত স্বামী সন্ন্যাসীর জীবন যাপন করেন এবং কোনো মহিলাকে তার খাদ্য স্পর্শ করতে দেন না। 2 সপ্তাহব্যাপী সমুদ্র যাত্রায় এবং বাটলারে আগরওয়ালদের গৃহে চাল, সবজি, রুটি একসঙ্গে রান্না করার জন্য 3টি তাক বিশিষ্ট একটি তামার পাত্রে তিনি নিজের হাতেই রান্না করেন। তিনি সম্পূর্ণরূপে নিরামিষাশী এবং পানীয় হিসাবে তিনি কেবল দুধ গ্রহণ করেন। দুধ সম্বন্ধে তিনি বলেন, শিশু এবং বৃদ্ধের অলৌকিক খাদ্য। তিনি বলেন, আমেরিকানরা যদি তাদের পারমার্থিক জীবন সম্বন্ধে আরও বেশি সচেতন হয় তাহলে তারা অনেক বেশি সুখী হতে পারবে। শ্যালি, তিনি যখন রান্না করতেন তখন তিনি 2টি গ্যাসের উনুনের কেবল একটি ব্যবহার করতেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করতাম তিনি কেন ওভাবে রান্না করছেন। তিনি বলতেন, কেউ যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার পক্ষে যতটা সম্ভব সরল জীবন যাপন করা উচিত। যেহেতু তিনি কেবল তার নিজের জন্য রান্না করতেন তাই তার কেবল একটি মাত্র উনুনেরই প্রয়োজন হতো। তার রান্না করার জন্য তিনি ভারতবর্ষ থেকে একটি কুকার নিয়ে এসেছিলেন। তার নিচের পাত্রে বাষ্প তৈরি হতো। তিনি তাতে ডাল রান্না করতেন আর তার তাপে ওপরের তাকের অন্যান্য সবজিগুলি রান্না হয়ে যেত। প্রায় 1 সপ্তাহ ধরে তিনি এইভাবে শ্রীকৃষ্ণের ভোগ রান্না করেছিলেন। 11:30টার মধ্যে তার সমস্ত রান্না তৈরি হয়ে যেত। 12টার সময় গোপাল বাড়িতে আসতো মধ্যাহ্ন ভোজন করবার জন্য। আমি গোপালকে স্যান্ডউইচ পরিবেশন করতাম। তারপর সেটি খেয়ে গোপাল তার কাজে চলে যেত। কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি উপলব্ধি করলাম যে স্বামীজি যা রান্না করেছেন তা আমাদেরও রসনার তৃপ্তি সাধন করবে। তাই দুপুরবেলা আমরা সকলেই তার রান্নায় ভাগ বসাতে শুরু করলাম। তার সেই রান্না খেয়ে আমাদের যে তৃপ্তি হয়েছিল তা অনির্বচনীয়। তাকে আমেরিকার নানা তথ্য প্রদান করে নানা জিনিস দেখিয়ে আমরা খুব মজা পেতাম। তাকে সুপার মার্কেটে নিয়ে গিয়ে আমি খুব কৌতুক বোধ করতাম। ফ্রিজার থেকে তিনি প্রতিদিন তার পছন্দ মতন শাকসবজি রান্নার জন্য বেছে নিতেন। আমি যখন ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করতাম তিনি তখন সোফায় বসে তা দেখতেন। এই নিয়ে অনেকক্ষণ আমাদের নানা কথাও হতো। তার কৃপায় প্রতিদিন আমাদের মহাভোজ হতো আর আমাদের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠত। আমি তাকে কুটনো কুটতে সাহায্য করতাম। তিনি মশলা চড়াতেন, আমি হাসতাম। তার মতো এত প্রাণবন্ত মানুষ আমি কখনো দেখিনি। যদিও আমাদের পরিচয় খুব অল্প দিনের, তবু আমার নিজেকে তার মেয়ের মতো মনে হতো। তিনি ছিলেন আমার শ্বশুরের বন্ধু, কিন্তু আমার মনে হতো তিনি যেন আমার অতি আপনজন। অতি ছোটখাটো ব্যাপারেও তিনি গভীর আনন্দ উপভোগ করতেন। তাকে আমার খুব ভালো লাগতো। মনে হতো তিনি অপূর্ব। স্বামীজি যখন আসেন তখন আমাদের ছেলে ব্রিজের বয়স ছিল 6 কি 7 মাস। ভারতীয়রা ছোট ছেলেদের খুব ভালোবাসেন। আমাদের ছেলেকে স্বামীজি খুব ভালোবাসতেন। ব্রিজ যখন দাঁড়াতে শিখল তখন তিনি সেখানে ছিলেন। অনেক চেষ্টায় ব্রিজ যখন নিজেই নিজের পায়ে দাঁড়াতে শিখল, আনন্দের অতিশয্যে স্বামীজি তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেছিলেন। তার কাছে সেটি ছিল এক বিরাট ব্যাপার। আর একবার মনে আছে আমাদের ছেলে স্বামীজির জুতো খাচ্ছিল। আমার তখন মনে হয়েছিল এই জুতো সারা ভারতবর্ষের কাদা মাটি মেখে এসেছে আর এখন আমার ছেলে সেটি খাচ্ছে। মায়ের মনের অবস্থা যে তখন কেমন হয় তা আপনারা বুঝতেই পারেন। প্রায় প্রতিদিন সন্ধ্যায় তিনি আমাদের প্রতিবেশীর পিছনের বাগানে বসতেন আর আমরাও মাঝে মাঝে তার সঙ্গে গিয়ে বসতাম। কিন্তু অক্টোবর মাসে একটু ঠান্ডা পড়তে শুরু করে, তাই তাকে নিয়ে আমরা তখন আমাদের বসবার ঘরেই বসতাম। তিনি আমাদের কাছে এসেছিলেন সেপ্টেম্বর মাসের 20 তারিখে এবং অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত আমাদের ওখানে ছিলেন। একদিন আমাদের 3 বছরের মেয়ে পামেলাকে নিয়ে একটি সুন্দর ঘটনা ঘটল।
আমি ওকে সানডে স্কুলে নিয়ে যেতাম এবং সেখানে সে যীশুখ্রিস্টের বিষয়ে জানতে পেরেছিল। তারপর সে যখন গেরুয়া বসন পরা স্বামীজিকে দেখল, তখন সে তাকে স্বামী যিশু বলে ডাকতে শুরু করলো। প্রথম দিকে ও যে কি বলছে তা আমরা বুঝতে পারিনি, কিন্তু পরে যখন বুঝলাম যে স্বামীজিকে সে স্বামী যিশু বলে সম্বোধন করছে, তখন হেসে বাইবেলের উদ্ধৃতি দিয়ে স্বামীজি বললেন, একটি শিশু তাদের পথ দেখাবে। এই ব্যাপারে আমরা সকলে খুব কৌতুক অনুভব করেছিলাম। বাটলারে থাকার সময় প্রভুপাদ বিভিন্ন সভায় কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে বক্তৃতা দেন। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল এবং YMCA-তেও ভাষণ দিয়েছিলেন এবং পেনিসেলভেনিয়ার হারমান অঞ্চলে সেন্টা ফাইদেলি সেমিনারি কলেজে বক্তৃতা করেছিলেন। তাছাড়া আগরওয়ালদের বাড়িতে যারাই আসত তাদেরই তিনি ভগবানের কথা শোনাতেন। তিনি দেখেছিলেন যে আমেরিকায় প্রচারের সম্ভাবনা খুব উজ্জ্বল, কিন্তু ভারতবর্ষে থেকে তার কিছু সমর্থনের প্রয়োজন ছিল। কেবলমাত্র দেশ দেখার জন্য সেখানে থাকার কোনো বাসনা তার ছিল না। তিনি চেয়েছিলেন ভগবানের বাণী প্রচারের জন্য অভূতপূর্ণ কিছু করতে। তার অনেক পরিকল্পনা ছিল, কিন্তু এখন বাটলার ত্যাগ করার সময় এসছে। তিনি নিউ ইয়র্ক শহরে যেতে মনস্থ করেছিলেন। তবে সেখানে যাওয়ার আগে তিনি ফিলাডেলফিয়া শহরে যাওয়ার পরিকল্পনা করেন। তিনি সেখানে পেনিসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ডক্টর নরম্যান ব্রাউনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। সন্ন্যাসী হিসাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে তিনি খুবই অভ্যস্ত ছিলেন। সর্বত্যাগী প্রচারক হিসাবে বাটলারে সেই শান্তিপূর্ণ জীবন ছেড়ে এগিয়ে যেতে তার কোনো অনুশোচনা হয়নি। আগরওয়ালদের গৃহস্থালীর রান্নাঘরে রান্না করা, শ্যালি আগরওয়ালের সঙ্গে ভ্যাকিউম ক্লিনার এবং আমেরিকার জীবনযাত্রা সম্বন্ধে আলোচনায় তার কোনো অনুরাগ ছিল না। এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে নিজের থেকে এগিয়ে যাওয়া এবং পৃথিবীর সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ভগবানের বাণী প্রচারের চেষ্টা করা। তার বাটলারে অবস্থান এই বিষয়ে তাকে সাহায্য করেছিল। তার দৃঢ় আত্মপ্রত্যয় হয়েছিল যে তার শরীর সুস্থ, সবল, কার্যক্ষম এবং তার বাণী আমেরিকানবাসীদের বোধগম্য। আমেরিকায় যে ভারতীয় নিরামিষ আহারের সব রকম প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তা জেনে তিনি আনন্দিত হয়েছিলেন। তার ইংরেজি তারা বুঝতে পারছে তা জেনেও তিনি আশ্বস্ত হয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে সাময়িকভাবে এখানে ওখানে বক্তৃতা দেওয়ার সুযোগ খুব সীমিত। তিনি এটিও বুঝেছিলেন যে সেখানকার ধর্মীয় সংস্থাগুলি থেকে নানা রকমের বাধা বিপত্তি আসবে, কিন্তু তার সবচেয়ে বড় ভরসা ছিল যে সেখানকার জনসাধারণ তার বাণীর প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন তাকে এগিয়ে যেতে হবে এবং দেখতে হবে শ্রীকৃষ্ণের কি ইচ্ছা। 18 অক্টোবরে তিনি ফিলাডেলফিয়া হয়ে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে বাটলার ত্যাগ করেন। স্যালি, 1 মাসের পরিচয়েই আমি সত্যি স্বামীজিকে খুব আপন করে নিয়েছিলাম। তার নিরাপত্তার জন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম। তিনি ফিলাডেলফিয়া যাচ্ছিলেন কেবল 2 দিনের জন্য, তারপরে সেখান থেকে নিউ ইয়র্ক যাবেন। তিনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি নিউ ইয়র্কে কাউকে চিনতেন না। কিভাবে তিনি সেখানে যাবেন, কোথায় থাকবেন, সেই চিন্তায় আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। বেদনায় আমার বুক ভরে উঠেছিল। যেদিন তিনি চলে যাচ্ছিলেন সেই রাতের কথা আমার মনে পড়ে। রাত প্রায় 2টোর সময় গোপাল তাকে পিটসবুর্গের বাস স্ট্যান্ডে নিয়ে যাবার জন্য তৈরি হচ্ছিল, আর তিনি বসবার ঘরে একটি সোফায় বসে তার প্রতীক্ষা করছিলেন। গোপাল 1 মুঠো খুচরো পয়সা নিয়ে তাকে বোঝাচ্ছিল কিভাবে স্লট মেশিনে সেই পয়সাগুলি দিয়ে বাস স্টেশনের স্নানের ঘরে স্নান করা যায়। তিনি দিনে কয়েকবার স্নান করতেন, আর গোপাল তাকে বলছিল কোন খাবারগুলি তিনি খেতে পারবেন এবং কোনগুলি তার খাওয়া উচিত হবে না। একটি মোজায় ভরে সেই খুচরো পয়সাগুলি গোপাল তাকে দিয়েছিল। এইভাবে সেইটুকু সম্বল নিয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। নিউ ইয়র্ক শহরে প্রভুপাদ কাউকে চিনতেন না, কিন্তু একজন লোকের সঙ্গে যোগাযোগ করার একটি সূত্র তার ছিল। তিনি হচ্ছেন ডক্টর রামমূর্তি মিশ্র। প্রভুপাদ বাটলার থেকে ডক্টর মিশ্রকে চিঠি লিখেছিলেন, আর সেই সঙ্গে বম্বের পরমানন্দ মেহরার দেওয়া পরিচয় পত্রটিও পাঠিয়েছিলেন। তিনি টেলিফোনে ডক্টর মিশ্রের সঙ্গে কথা বলার সময় ডক্টর মিশ্র তাকে নিউ ইয়র্ক যাবার আমন্ত্রণ জানান। পোর্ট অথরিটির বাস টার্মিনালে ডক্টর মিশ্রের একজন ছাত্র তাকে নিতে এসেছিল। তাকে সে সোজা সেই শহরে অনুষ্ঠিত একটি ভারতীয় উৎসবে নিয়ে যায়। সেখানে ডক্টর মিশ্র এবং প্রখ্যাত সেতার বাদক রবিশঙ্কর ও তার দাদা বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে প্রভুপাদের পরিচয় হয়।
তারপর ডক্টর মিশ্রের সঙ্গে প্রভুপাদ হাডসন নদীর তীরে 33 নম্বর রিভারসাইড ড্রাইভে ডক্টর মিশ্রের অ্যাপার্টমেন্টে যান। সেই অ্যাপার্টমেন্টটি ছিল 15 তলায় এবং তার বড় বড় জানলা দিয়ে হাডসন নদী দেখা যেত। প্রভুপাদের থাকবার জন্য ডক্টর মিশ্র একটি ঘর ছেড়ে দিয়েছিলেন। ডক্টর মিশ্র ছিলেন একজন জমকালো নাটুকে ধরনের লোক। চোখের অঙ্গভঙ্গি করে এবং হাত পা নেড়ে তিনি কথা বলতেন। তিনি প্রায় লাভলি, বিউটিফুল ইত্যাদি শব্দ ব্যবহার করতেন আর কায়দা করে সব সময় একটি চতুর চঞ্চল ভাব দেখাবার জন্য ব্যস্ত হতেন। তার কৃত্রিম পলিশ করা শৌখিন গুরুর ভাবসাব দেখে নিউ ইয়র্কবাসীরা তাকে শহুরে স্বামী বলে ডাকত। যদিও তিনি সন্ন্যাসী ছিলেন, তবুও তিনি যথারীতি গেরুয়া বসন না পরে একটি নেহেরু জ্যাকেট এবং সাদা স্ল্যাক্স পরতেন। তার গায়ের রং ছিল ঘোর কালো এবং তার মাথায় ছিল ঘন কালো চুল। যদিও তখন তার বয়স 44 বছর, তাকে দেখতে আরো কম বয়সী বলে মনে হতো। তাকে দেখে মনে হতো প্রভুপাদের ছেলের বয়সী। তিনি যখন প্রভুপাদের সংস্পর্শে আসেন তখন তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়েছিল, কিন্তু প্রভুপাদের কৃপায় তিনি অচিরেই সুস্থ হয়ে উঠেছিলেন। রামমূর্তি মিশ্র। শ্রীমৎ ভক্তিবেদান্ত গোস্বামী প্রভুপাদ তার ভালোবাসা দিয়ে আমাকে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছিলেন। তিনি সত্যিই ছিলেন প্রেমের অবতার। আমার শরীরটি কঙ্কালসার হয়ে গিয়েছিল। তিনি তার অপূর্ব সুন্দর রান্না এবং বিশেষ করে তার ভালোবাসা আর ভগবত প্রেমের প্রলেপ দিয়ে আমাকে নবজীবন দান করেছিলেন। রান্নার ব্যাপারে আমি ভীষণ অলস ছিলাম, কিন্তু তিনি সময় হলেই উঠে গিয়ে সব কিছু রান্না করে রাখতেন। একজন নিপুণ রসায়নবিদের মতো প্রভুপাদ নানা রকম সবজি রান্না করতেন। ডক্টর মিশ্র তার রান্না করার দক্ষতা এবং তৃপ্তি সহকারে আহার করার ব্যাপারটি প্রশংসা করতেন। রামমূর্তি মিশ্র। তিনি আমাকে রুটি দিতেন না, তিনি আমাকে প্রসাদ দিতেন। আমি বুঝতে পেরেছিলাম যে সেটি হচ্ছে যথার্থ জীবন এবং তিনি আমার জীবন রক্ষা করেছিলেন। সেই সময় আমার শারীরিক অবস্থা এত খারাপ ছিল যে আমার বেঁচে ওঠার সম্ভাবনা ছিল না। খিদে থাক বা না থাক, তার ঠিক সময় মতো খাওয়ার অভ্যাস আমি খুব পছন্দ করতাম। খাওয়ার সময় হলেই তিনি উঠে গিয়ে প্রসাদ নিয়ে এসে বলতেন, ঠিক আছে, এখন ভগবানের প্রসাদ সেবা করবার সময় হয়েছে। আমি বলতাম, আমি তৈরি। প্রভুপাদ মাঝে মাঝে ডক্টর মিশ্রের সঙ্গে তার আমেরিকা আসার উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করার সময় পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য তার গুরু মহারাজের স্বপ্নর কথা বলতেন। তার এই কাজে ডক্টর মিশ্রকে সাহায্য করবার জন্য তিনি অনুরোধ করতেন, কিন্তু ডক্টর মিশ্র তার নিজের শিক্ষকতার কাজে ব্যস্ত আছেন এবং শীঘ্রই সেই দেশ ছেড়ে চলে যাবেন। এই অজুহাত দিয়ে তার সেই অনুরোধ এড়িয়ে যেতেন। কয়েক সপ্তাহ পরে তার অ্যাপার্টমেন্টে প্রভুপাদকে আশ্রয় দেওয়ার তার পক্ষে একটু অসুবিধাজনক হয়ে পড়লে ডক্টর মিশ্র সেন্ট্রাল পার্কের কাছে 100 নম্বর ওয়েস্ট 72nd স্ট্রিটের 6 তলায় তার হঠযোগ স্টুডিওতে প্রভুপাদের থাকবার ব্যবস্থা করেন। বৃহদাকার স্টুডিওটি ছিল বাড়িটির ঠিক মাঝখানে এবং তার সঙ্গে একটি অফিস ঘর ও একটি খাস কামরা ছিল। সেখানে প্রভুপাদ উঠে এলেন। সেই ঘরে কোনো জানলা ছিল না। দার্শনিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ডক্টর মিশ্র এবং প্রভুপাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। ডক্টর মিশ্রের মতো পরম তত্ত্ব হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম, কিন্তু বৈদিক আস্তিক্যবাদের ভিত্তিতে প্রভুপাদ সবিশেষ ভগবত তত্ত্বকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেন, যা হচ্ছে বৈদিক তত্ত্বদর্শনের চরম কথা। ভগবদ গীতায় বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের অধীন তত্ত্ব। তা হচ্ছে ভগবানেরই দেহনির্গত রশ্মিচ্ছটা, যেমন সূর্য রশ্মি হচ্ছে সূর্যমণ্ডলের রশ্মিচ্ছটা। রামানুজাচার্য, মধ্বাচার্য প্রমুখ ভারতের ঐতিহ্যগত প্রধান সমস্ত আচার্যই এই সিদ্ধান্ত প্রচার করেছেন। প্রভুপাদ মধ্বাচার্যের ধারায় দীক্ষিত ছিলেন আর ডক্টর মিশ্র ছিলেন শঙ্করাচার্যের অনুগামী, যিনি প্রচার করেছিলেন যে পরম তত্ত্বের নির্বিশেষ প্রকাশই হচ্ছে আসল বস্তু এবং পরমেশ্বরের সবিশেষে ভগবত তত্ত্বও হচ্ছে ভ্রান্ত। প্রভুপাদের আস্তিক্য দর্শন জীবাত্মাকে ভগবানের নিত্য সেবক বলে স্বীকার করে, কিন্তু ডক্টর মিশ্রের দৃষ্টিভঙ্গি জীবাত্মার ব্যক্তিত্ব স্বীকার করে না। পক্ষান্তরে তার ধারণা ছিল যে প্রতিটি মানুষই ভগবান বা পরম ব্রহ্ম থেকে অভিন্ন বলে বাইরে ভগবানের পূজা করার কোনোই প্রয়োজন নেই। ডক্টর মিশ্র বলতেন, সবই এক। ডক্টর মিশ্রের সেই ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করে প্রভুপাদ বলতেন,
আমরা সকলেই যদি পরমেশ্বর ভগবান হই, তাহলে এই পরমেশ্বর ভগবানের কেন এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছে এবং সেই দুঃখ কষ্টের হাত থেকে পরিত্রাপ পাওয়ার জন্য সংগ্রাম করছে? তার প্রতিবাদে ডক্টর মিশ্র বলতেন যে পরম তত্ত্ব ভগবান কেবল সাময়িকভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছেন এবং হঠযোগ অভ্যাস ও ধ্যান করার মাধ্যমে দিব্যজ্ঞান লাভ হলে বোঝা যায় যে সবই হচ্ছে ব্রহ্ম। ডক্টর মিশ্রের সেই মতবাদও হুগুন করে প্রভুপাদ বলতেন, কিন্তু ভগবান যদি মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে মায়া ভগবানের চেয়েও বেশি শক্তি সম্পন্না, পরম ঈশ্বরের চেয়েও অধিক প্রভাব সম্পন্না। কিন্তু ভগবান হচ্ছেন মায়াধীশ, তার মায়াধীন হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রভুপাদ ডক্টর মিশ্রকে একজন মায়াবাদী বলে গণ্য করতেন, কারণ তার মতে মায়া হচ্ছে পরমেশ্বর ভগবানের থেকেও অধিক শক্তি সম্পন্না। প্রভুপাদের কাছে নির্বিশেষ মায়াবাদ দর্শন কেবল অপ্রীতিকরই ছিল না, তা ছিল সবিশেষ ভগবত তত্ত্বের প্রতি, ভগবানের প্রতি চরম অবমাননা। ভগবতবাণীর প্রচারক দীন ও ভিক্ষুক প্রভুপাদ সাময়িকভাবে ডক্টর মিশ্রের মতো একজন মায়াবাদীর করুণার ওপর নির্ভর করেছিলেন, যার সঙ্গে তিনি প্রতিদিন নিয়মিত আহার করতেন এবং তার আশ্রয়ী নিউ ইয়র্ক শহরে বাস করছিলেন। কিন্তু তার পক্ষে এটি যে কত দুর্বিষহ ছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি। তিনি আমেরিকায় এসেছিলেন নির্ভয়ে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির কথা প্রচার করবার জন্য, কিন্তু তার সেই প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হচ্ছিল। বাটলারে তিনি তার আশ্রয়দাতার মধ্যবিত্তি মনোভাবের সংকীর্ণতায় সংকুচিত ছিলেন, আর এখন তাকে অন্য কারণে মুখ বুজে থাকতে হচ্ছিল। তিনি সেখানে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পাচ্ছিলেন ঠিকই, কিন্তু তাকে তারা ভয় পেতেন। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সমস্ত বৈদিক শাস্ত্রের এই সিদ্ধান্তের কথা ডক্টর মিশ্র তার শিষ্যদের জানতে দিতে চাইতেন না। 8 নভেম্বর প্রভুপাদ তৎকালীন গৌড়ীয় মঠের অধ্যক্ষ তার গুরুভ্রাতা তীর্থ মহারাজকে চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি তাকে মনে করিয়ে দিলেন যে তাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঐকান্তিক ইচ্ছা ছিল পাশ্চাত্য জগতে প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করার। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই উদ্দেশ্য সাধনা করবার জন্য বেশ কয়েকবার তার সন্ন্যাসী শিষ্যদের ইংল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে পাঠিয়েছিলেন, কিন্তু তারা বিশেষ কিছুই করতে পারেননি। সেই চিঠিতে প্রভুপাদ লিখেছিলেন যে সেখানে কয়েকটি মায়াবাদী সম্প্রদায়ের আস্তানা আছে, কিন্তু তারা কাউকে তেমন আকৃষ্ট করতে পারছে না। কিন্তু রামকৃষ্ণ মিশনের স্বামী নিখিলানন্দের সঙ্গে কথা বলে তিনি জেনেছিলেন যে আমেরিকানদের মনোভাব ভক্তিযোগ অনুশীলন করার অনুকূল হয়েছে। গৌড়ীয় মঠের নেতৃস্থানীয় সন্ন্যাসীরা যদি নিউ ইয়র্কে একটি নতুন শাখা খোলার কথা বিবেচনা করতেন, তাহলে প্রভুপাদ সেটি পরিচালনা করতে প্রস্তুত ছিলেন। কিন্তু তিনি তাদের জানিয়েছিলেন যে নিজের একটি বাড়ি না থাকলে কোনো মতেই এই শহরে প্রচার কার্য চালানো যাবে না। প্রভুপাদ লিখেছিলেন যে তার গুরুভ্রাতারা যদি তার সঙ্গে সহযোগিতা করেন, তাহলে সমস্ত দেশ জুড়ে বিভিন্ন গৌড়ীয় মঠের কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। তিনি বারবার তাদের জানিয়েছিলেন যে অন্যান্য তথাকথিত ধর্মীয় সংস্থাগুলির কোনো যথার্থ দার্শনিক ভিত্তি নেই, তবু আমেরিকায় তাদের অনেকগুলি বাড়িঘর আছে, কিন্তু গৌড়ীয় মঠের কিছুই নেই। 3 সপ্তাহ পর প্রভুপাদ তীর্থ মহারাজকে লেখা চিঠিটির জবাব পান। সেই চিঠিতে প্রভুপাদ আমেরিকায় থেকে মহাপ্রভুর বাণী প্রচার করবার সম্ভাবনার কথা তাকে জানিয়েছিলেন এবং এই ব্যাপারে গুরুভ্রাতাদের সহানুভূতি ও সাহায্যের প্রয়োজনীয় তার কথাও তিনি উল্লেখ করেছিলেন। তার গুরুভ্রাতারা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছিলেন না। সমস্ত পৃথিবী জুড়ে মহাপ্রভু বাণী প্রচার করার পরিবর্তে নেতৃস্থানীয় সন্ন্যাসীরা তাদের নিজেদের আশ্রম সামলাতেই ব্যস্ত ছিলেন। তাই নিউ ইয়র্ক শহরে একটি প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনার গুরুত্ব তারা উপলব্ধি করতে পারেননি। তাদের কাছে প্রভুপাদের এই আবেদন একটি স্বতন্ত্র প্রচেষ্টা বলে মনে হয়েছিল। তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা না থাকলেও তাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঐকান্তিক ইচ্ছার কথা, পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনা প্রসারের কথা তাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্রীল প্রভুপাদ যখন তীর্থ মহারাজের উত্তর পেলেন, তখন দেখলেন যে সেটি তার অনুকূলে নয়। নিউ ইয়র্ক শহরে ভগবানের বাণী প্রচারের প্রচেষ্টা শুরু করতে তার গুরুভাই তাকে স্পষ্ট নিষেধ করেননি, কিন্তু ভদ্রভাবে তিনি তাকে জানিয়ে দিয়েছিলেন যে এই প্রস্তাবে গৌড়ীয় মঠের অর্থ খরচ করা যাবে না।
কখনো কখনো প্রভুপাদ একলা ঘুরে বেড়াতেন। তার সেই নিসঙ্গ ভ্রমণে বেশ কয়েকজন স্থানীয় লোকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তার সেই পরিচিত লোকদের মধ্যে একজন হচ্ছেন তুরস্ক দেশীয় ইহুদি মিস্টার রুবেন। তিনি নিউ ইয়র্ক শহরে পাতাল রেলের কন্ডাক্টরের কাজ করতেন। মিস্টার রুবেনের সঙ্গে প্রভুপাদের পরিচয় হয় একটি পার্কের বেঞ্চে। মিস্টার রুবেন ছিলেন খুব মিশুকে লোক। তিনি সারা পৃথিবী ভ্রমণ করে বেরিয়েছিলেন। সেই পার্কের বেঞ্চিতে বসে ভারতীয় সাধুটির সঙ্গে তার অনেক কথোপকথন হয়। মিস্টার রুবেন তার সঙ্গে কথা বলে মনে হয়েছিল তিনি যেন জানতেন যে এখানে অনেক অনেক মন্দির গড়ে উঠবে, এখানে অনেক ভগবত ভক্তের দল সমবেত হয়ে ভগবানের আরাধনা করবেন। তিনি বলেছিলেন, আমি দরিদ্র নই, আমার ঐশ্বর্যের অভাব নেই, আমার অনেক মন্দির রয়েছে, অনেক শাস্ত্রগ্রন্থ রয়েছে, তাদের অস্তিত্ব আছে, সবই এখানে আছে, শুধু কালস্রোত তাদের আড়াল করে রেখেছে। তিনি সব সময় উল্লেখ করতেন আমরা এবং তার গুরুদেব যিনি তাকে এখানে পাঠিয়েছিলেন তার কথাও বলতেন। তিনি তখন কাউকেই চিনতেন না, কিন্তু বলতেন আমি কখনোই একলা নই। তাকে দেখে মনে হতো তিনি একজন মহাত্মা, এলাইজার মতো, যিনি সব সময় একলা চলাফেরা করতেন। আমি জানতাম যে তার কোনো শিষ্য ছিল না। 30শে জানুয়ারি প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টিতে আমেরিকার পূর্ব উপকূল আক্রান্ত হয়েছিল। শহরে 7 ইঞ্চি পরিমাণ বরফ পড়েছিল, আর হাওয়ার বেগ ছিল ঘন্টায় 50 মাইল। তাপবিহীন ঘরের বাসিন্দাদের জন্য নিউ ইয়র্ক শহরের কর্তৃপক্ষ গরম করা ঘর এবং খাওয়ার ব্যবস্থা করেছিলেন। নিউ ইয়র্কে জন এফ কেনেডি এয়ারপোর্ট বন্ধ হয়ে গিয়েছিল। সেই সঙ্গে ট্রেন ও ট্রাক চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। তুষারপাতের দরুন 8 দিনের মধ্যে 2 বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তুষারপাতের কারণে জরুরি অবস্থা এবং আন্তর্জাতিক যুদ্ধাবস্থার দরুন নিঃসঙ্গ প্রভুপাদ কিছুই করতে পারলেন না। এগুলিকে তিনি কেবলমাত্র কলিযুগের প্রভাব রূপে দর্শন করলেন। জড়জগতে সবসময় দুঃখ দুর্দশা থাকবে, কিন্তু নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য তিনি যদি একটি বাড়ি পেতেন, ভগবানের পক্ষে তা কিছুই অসম্ভব নয়। তাহলে এই কলিযুগের মাঝেও সুবর্ণ যুগের প্রকাশ হতে পারত এবং মানুষ পরিত্রাণ পেতে পারত। আমেরিকানরা যদি কৃষ্ণ ভাবনা অবলম্বন করত, তাহলে সমস্ত জগৎ তাদের অনুসরণ করত। শাস্ত্রচক্ষুর দ্বারা দর্শন করে প্রভুপাদ সমস্ত ঝড়ঝঞ্ঝাকে তুচ্ছ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করার জন্য যে ক্ষীণ আশার আলো দেখতে পেলেন, তা অনুসরণ করে এগিয়ে চললেন। ম্যানহ্যাটনের রাস্তা দিয়ে অনেক লোকের ভিড়ে হেঁটে চলেছেন একটি বিদেশি মানুষ, যার ভিসার মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে। দূর থেকে তাকে যে এইভাবে দেখা, তা কেবল প্রভুপাদের বাইরের রূপ। সেই দিনগুলিতে ভগবানের বাণী প্রচার করার জন্য তিনি কঠোর সংগ্রাম করে যাচ্ছিলেন, কিন্তু তার অপ্রাকৃত চেতনা কখনো ভৌত প্রতিবন্ধকের দ্বারা প্রভাবিত হয়নি। তিনি ম্যানহ্যাটনের চেতনায় বিরাজ করছিলেন না, তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তাতেই মগ্ন ছিলেন। জলদূতে যখন তিনি হৃদরোগে আক্রান্ত হন, তখন যেমন শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করে তার জীবনের অমৃত আহরণ করেছিলেন, তেমনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তিনি তার বাণী প্রচারের চেষ্টা করছিলেন। সফল তিনি ইতিপূর্বেই হয়েছিলেন। নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে না পারলেও 1965-66 সালে নিউ ইয়র্কের প্রচণ্ড শীতে শ্রীকৃষ্ণকে তিনি মনে রেখেছিলেন। তার এই অনন্য ভক্তির কোনো স্বীকৃতি পৃথিবীর মানুষ দিক বা না দিক, তাতে কি আসে যায়। শ্রীকৃষ্ণের শ্রীচরণপদ্মের ধ্যান না করে, শ্রীকৃষ্ণের গুণকীর্তন না করে, শ্রীকৃষ্ণের গ্রন্থ শ্রীমদ ভাগবতের অনুবাদের কাজ না করে, শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন না করে এবং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী ভগবত গীতায় উপদেশ প্রদান না করে তার একটি দিনও অতিবাহিত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যে আমাকে সর্বত্র দর্শন করে এবং সবকিছুই আমার মধ্যে দর্শন করে, সে কখনো আমাকে হারায় না, আর আমিও তাকে কখনো ভুলে যাই না। শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। প্রভুপাদের সেই সম্বন্ধে কোনোই সংশয় ছিল না। প্রশ্ন ছিল কেবল একটি, তা হচ্ছে আমেরিকার মানুষেরা কি তাদের মধ্যে যে ভগবানের এক শুদ্ধ ভক্ত আবির্ভূত হয়েছেন সেই কথা জানতে পারবে? তারা কি তার উপস্থিতি উপলব্ধি করতে পারবে? তখনকার মতো কিন্তু মনে হয়েছিল যে কেউই তার মাহাত্ম্য উপলব্ধি করতে পারেনি।
15ই ফেব্রুয়ারি প্রভুপাদ ডক্টর মিশ্রের যোগ স্টুডিওর ঘর বদল করে দোতলার নিচে 307 নম্বর ঘরে নেমে এলেন। এই ঘরটিতে তিনি একলাই থাকতেন। কিন্তু ডক্টর মিশ্রের মতে প্রভুপাদ মিশ্র যোগ সোসাইটি থেকে দূরে স্বতন্ত্রভাবে একটি ঘর পাওয়ার জন্যই সেখানে উঠে গিয়েছিলেন। 307 নম্বর ঘরটি বসবাস বা আশ্রম হিসাবে ব্যবহার করার জন্য কিংবা বক্তৃতা দেওয়ার জন্য তৈরি হয়নি। এটি ছিল একটি ছোট সংকীর্ণ অফিস ঘর। সেখানে কোনো আসবাবপত্র বা টেলিফোন ছিল না। দরজায় একটি বড় কাঁচের শার্সি লাগানো ছিল, যা পুরনো অফিসগুলোতে প্রায় দেখা যায়। আর দরজার ঠিক উপরেই একটি কাঁচের ঝিল্লি ছিল। সেই ঘরের মেঝেতে একটি কম্বল বিছিয়ে তার ওপরে প্রভুপাদ বসতেন। তার সামনে থাকত একটি টিনের তোরঙ্গ, সেটি তিনি ডেস্ক হিসাবে ব্যবহার করতেন। তিনি মেঝেতেই ঘুমাতেন। সেখানে রান্না করার বা স্নান করার কোনো বন্দোবস্ত ছিল না, তাই রান্না এবং স্নান করার জন্য প্রতিদিন তাকে হেঁটে ডক্টর মিশ্রের অ্যাপার্টমেন্টে যেতে হতো। তিনি যখন ডক্টর মিশ্রের যোগাশ্রমের 501 নম্বর ঘরে থাকতেন, তখন ডক্টর মিশ্র তার সমস্ত ব্যয়ভার বহন করতেন। 307 নম্বর ঘরে উঠে আসার পর প্রভুপাদকে তার নিজের খরচ নিজেকেই চালিয়ে নিতে হচ্ছিল। বই বিক্রি করে যা টাকা তিনি পেতেন তা দিয়ে তার দৈনন্দিন প্রয়োজনগুলি মেটাতে হতো এবং প্রতি মাসে $72 করে ঘর ভাড়া দিতে হতো। তিনি দেখলেন যে ওয়েস্ট অ্যান্ড সুপারেটের দোকানগুলিতে একটুখানি লঙ্কার গুঁড়োর দাম 25 সেন্ট, যা ভারতের থেকে 10 গুণ বেশি। তার নির্দিষ্ট কোনো আয় ছিল না, কিন্তু খরচ ক্রমে বেড়েই চলেছিল আর শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য অনেক কমে গিয়েছিল। তাহলেও অন্তরে তিনি সর্বদাই উৎফুল্ল ছিলেন, কারণ এখন তার নিজের একটি আস্তানা হয়েছে এবং তিনি স্বাধীনভাবে তার প্রচারের কাজ চালাবার সুযোগ পাচ্ছিলেন। তিনি আমেরিকায় এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করার জন্য। প্রথম থেকেই সেই সুযোগ তিনি পেয়েছিলেন। আগরওয়ালদের বসবার ঘরের ঘরোয়া বৈঠক, বাটলারের লায়ন্স ক্লাবে, ডক্টর নরমান ব্রাউনের সংস্কৃত ক্লাসে, ডক্টর মিশ্রের যোগ সোসাইটিতে, সর্বত্রই তিনি ভগবানের বাণী প্রচার করে যাচ্ছিলেন। কিন্তু সেই সমস্ত সভায় লোকেরা কেবল একবার মাত্র তার কথা শুনতে পাচ্ছিল। তাই সেই ধরনের সভায় বক্তৃতা দিতে তিনি তেমন উৎসাহী ছিলেন না। সেই জন্যই তিনি নিউ ইয়র্কে একটি মন্দির প্রতিষ্ঠা করার জন্য অধীর হয়ে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি জায়গা যেখানে উৎসাহী জনগণ নিয়মিতভাবে পারমার্থিক অনুষ্ঠানগুলিতে যোগ দিতে পারবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবে এবং তার শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভাগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করতে পারবে। যোগ স্টুডিও থেকে নিচের তলায় এই ছোট অফিসে এসে প্রভুপাদ যা খুঁজছিলেন তাই পেলেন তার একটি নিজস্ব স্থান, কিন্তু সেটিকে কোনো মতেই একটি মন্দির বলা চলে না। দরজার গায়ে তার নাম লেখা ফলক ছিল, যাতে তার দর্শনার্থীরা সহজেই তাকে খুঁজে পেতে পারে। কিন্তু কে সেখানে আসবে? সাধারণত মন্দিরের সৌন্দর্য এবং ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে মানুষ শ্রীকৃষ্ণের কাছে আসে, কিন্তু 307 নম্বর ঘরটি ছিল ঠিক তার বিপরীত। তা ছিল যেন দারিদ্র্যের প্রতিমূর্তি। এমনকি পারমার্থিক বিষয়ে উৎসাহী মানুষও রেলগাড়ির বগির মতন সংকীর্ণ এই ঘরের কার্পেটবিহীন মেঝেতে বসতে অসুবিধা বোধ করত। ডক্টর মিশ্রর একজন ছাত্র প্রভুপাদকে একটি টেপ রেকর্ডার দিয়েছিল। প্রভুপাদ করতাল বাজিয়ে নির্জনে গাওয়া কতকগুলি ভজন এবং একটি দীর্ঘ দার্শনিক রচনা তাতে রেকর্ড করেছিলেন। সেটি ছিল গীতাপনিষদের ভূমিকা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলেছিলেন, কেউ যদি নাও শোনে তবুও ঘরের 4টি দেওয়ালকে শোনাবার জন্য কীর্তন করো। এখানে ভগবানের কৃপায় একটি নতুন পরিবেশে তিনি তার বাণী প্রচার করার সুযোগ পেয়েছেন। তাই তিনি ঠিক করেছিলেন যে প্রতি সপ্তাহে 3 দিন, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যায় যেই আসুক তার কাছে তিনি ভগবানের বাণী প্রচার করবেন। ডক্টর মিশ্রের যোগ স্টুডিওতে যারা তার সঙ্গে পরিচিত হয়েছিল বা যারা তার কথা শুনেছিল, প্রধানত তারাই তার প্রথম শ্রোতা হলো। সেই ঘরটি সুসজ্জিত না হলেও এই সমাবেশগুলি তার হৃদয়ে নতুন উদ্দীপনার সঞ্চার করল। লোয়ার ইস্ট সাইডে 64 নম্বর ইস্ট 7th স্ট্রিটে প্যারাডক্স নামে একটি রেস্টুরেন্ট ছিল, যেখানে জর্জেস ওশাওয়ার দর্শন নিয়ে আলোচনা হতো এবং পরম আয়ুবর্ধক নিরামিষ খাদ্য পরিবেশন করা হতো। সেই রেস্টুরেন্টটি ছিল মাটির নিচে, আর মোমবাতির আলোয় আলোকিত সেই ঘরটির চারদিকে ছোট ছোট অনেক খাওয়ার টেবিল পাতা ছিল।
সেখানে খাবার ছিল সস্তা এবং তার সুনাম ছিল প্রচুর। সেখানে চা পরিবেশন করা হতো বিনামূল্যে। প্যারাডক্স কেবল একটি রেস্টুরেন্টই ছিল না, তা ছিল সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্রস্থল। তা ছিল একটি মজলিসের জায়গা, যা 1920 সালের প্যারিস বা গ্রিনউইচ গ্রামের ক্যাফেগুলির কথা মনে পড়িয়ে দিত। প্যারাডক্স যে কোনো লোক কোনো কিছু না কিনেই সারাদিন কাটাতে পারত, তাতে কেউ কোনো অভিযোগ করত না। প্যারাডক্স যারা আসতো তারা ছিল প্রাচ্য দর্শনে উৎসাহী, অতীন্দ্রিয়বাদী। শহরের সম্ভ্রান্ত এলাকায় ডক্টর মিশ্রের আশ্রমে নতুন স্বামীজির আগমনের কথা যখন প্যারাডক্স পৌঁছালো, তখন সে খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। হার্ভে কোহেন এবং বিল এপস্টাইন ছিল পরস্পরের বন্ধু। হার্ভে ছিল স্বাধীন চিত্রশিল্পী আর বিল প্যারাডক্সে কাজ করত। ডক্টর মিশ্রের যোগ স্টুডিওতে প্রভুপাদের কাছে কয়েকবার যাতায়াতের পর হার্ভে প্যারাডক্স এসে বিল এবং তার অন্যান্য বন্ধুদের কাছে সেই নতুন স্বামীজির সমস্ত বৃত্তান্ত শুনিয়েছিল। বিল এপস্টাইন ছিল রবার্ট নেলসনের ঠিক বিপরীত। সে ছিল একজন তেজস্বী, কল্পনাপ্রবণ যুবক। তার মাথা ভর্তি লম্বা কোকড়ানো চুল আর মুখ ভর্তি দাড়ি ছিল। সে ছিল সুদর্শন এবং প্রাণবন্ত। শহরের সব রকম আধ্যাত্মিক সংবাদগুলি সে প্যারাডক্স রেস্টুরেন্টের সকলের কাছে জানাতো। নতুন স্বামীজির সম্বন্ধে উৎসাহিত হওয়ার পর রেস্টুরেন্টে স্বামীজি সম্পর্কে আলোচনাটি তার চেষ্টায় একটি বিশেষ বিষয়বস্তুতে পরিণত হয়েছিল। যে নতুন গোষ্ঠীর অভাগ্যতরা প্যারাডক্স থেকে আসতো তারা অল্প বয়সী এবং প্রগতিশীল হিপ্পি সম্প্রদায়ভুক্ত। সেই সম্ভ্রান্ত এলাকার বয়স্ক সংরক্ষণশীল যে সমস্ত মানুষ প্রভুপাদের অনুষ্ঠানে আসতেন তারা ছিলেন তাদের ঠিক উল্টো। তখনকার দিনে লম্বা চুল এবং দাড়িওয়ালা পুরুষ সচরাচর দেখা যেত না, এবং সেই ধরনের সব ছেলে যখন স্বামীজির ওয়েস্ট সাইডের সভায় আসতে শুরু করলো, তাই দেখে কিছু বয়স্ক মানুষ বেশ শঙ্কিত হয়ে পড়লেন। সেই কথা তাদের একজন এইভাবে প্রকাশ করেছেন: স্বামী ভক্তি বেদান্ত অন্য এক ধরনের লোকদের আনতে শুরু করলেন। তিনি বাউরি অথবা কোনো বস্তি অঞ্চল থেকে তাদের তুলে আনতেন বলে আমার মনে হতো। তারা অদ্ভুত ধরনের টুপি পরে আর ধূসর বর্ণের কম্বল গায়ে দিয়ে সেখানে যাতায়াত করত, এবং তাদের দেখে আমি চমকে উঠতাম। ডেভিড অ্যালেন ছিল 21 বছর বয়স্ক অনুসন্ধিৎসু যুবক। সে প্যাপাডক্স থেকে এসেছিল। নানা মাদকদ্রব্য নিয়ে তখন আমেরিকার যুবক সম্প্রদায়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে। সেই কথা জানতে পেরে সে তখন আশায় আশায় সবে নিউ ইয়র্ক শহরে এসে উপস্থিত হয়েছিল। প্রভুপাদের সভায় বয়স্ক মানুষদের দলটিকে দেখে সে বলতো, ওয়েস্ট সাইড অঞ্চলের অনর্থক ব্যস্তবাগিস এক বুড়োর দল এক স্বামীর ভাষণ শুনতে এসেছে। ডেভিড: তখন আমরা হিপি নামে পরিচিত হইনি, কিন্তু তার প্রতি প্রথম দিকে যারা আকৃষ্ট হয়েছিলেন তাদের কাছে আমাদের দলটিকে খুব অদ্ভুত বলে মনে হতো। এই নবাগতের দলটির সঙ্গে তারা ঠিক যেন নিজেদের খাপ খাওয়াতে পারছিলেন না। আমার মনে হয় তখনও পর্যন্ত প্রবীণেরাই ভারত থেকে আসা গুরুদেব অনুগামী হতেন, আর কখনো কখনো বা দেখা যেত ধনী বিধবাদের টাকাই তাদের রোজগারের পথ। কিন্তু স্বামীজি সরাসরি অল্পবয়সী গরিব যুবকদের দিকেই ঝুঁকলেন। তারপরে যা ঘটল তা হচ্ছে, বিল এপস্টাইন প্রভৃতি লোকেরা বলাবলি করতে লাগলো যে স্বামীজি যদি লোয়ার ইস্ট সাইডে উঠে আসেন তাহলে ভালো হয়। যা ঘটবার সব কিছু সেখানেই ঘটছিল, এবং যে কোনো কারণেই হোক শহরের সম্ভ্রান্ত এলাকায় তা ঘটেনি। শহরের নিম্ন অঞ্চলের লোকদেরই স্বামীজিকে বেশি প্রয়োজন। সেখানেই স্বামীজির স্থান। তাকে অভ্যর্থনা করতে সেই অঞ্চল নিজেকে প্রস্তুত করেছিল। সেই অঞ্চল ছিল যথার্থ প্রাণবন্ত। সেখানেই বয়ে চলেছিল প্রাণশক্তির প্রস্রবণ। প্রভুপাদ একবার যখন বাইরে বেরিয়েছিলেন তখন তার 307 নম্বর ঘরের দরজা ভেঙে কেউ তার টাইপরাইটার এবং টেপ রেকর্ডার চুরি করে নিয়ে যায়। তিনি ফিরে এলে বাড়ির দারোয়ান তাকে সেই চুরির সংবাদ দেয়। কোনো চোর এসে জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে। তার কথা শুনে প্রভুপাদ নিঃসন্দেহে বুঝেছিলেন যে সেই দারোয়ানটিই হচ্ছে আসল চোর। সেই সম্বন্ধে অবশ্য তার কাছে কোনো প্রমাণ ছিল না। কাজেই বথিত হৃদয়ে তিনি সেই ক্ষতি স্বীকার করে নিয়েছিলেন। 307 নম্বর ঘরে থাকার কোনো উৎসাহ আর প্রভুপাদের রইল না। সেই বাড়ির দারোয়ান যে আবার চুরি করবে না তার কোনো নিশ্চয়তা ছিল না। হার্ভে কোহেন এবং বিল এপস্টাইন তাকে শহরের নিম্ন অঞ্চলে উঠে যেতে উপদেশ দিয়েছিল। তারা তাকে আশ্বাস দিয়েছিল যে সেখানে তিনি অনেক উৎসাহী যুবক পাবেন যারা তাকে অনুসরণ করবে।
এই আমন্ত্রণটি তার কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয়েছিল। হার্ভে ঠিক করেছিল যে সে নিউ ইয়র্ক ছেড়ে ক্যালিফোর্নিয়ায় চলে যাবে। যাওয়ার আগে সে তার চিলেকোঠার ঘরটি প্রভুপাদকে দিয়েছিল। সেই ঘরে ডেভিড অ্যালেন নামে আরও একটি ছেলে ছিল। প্রভুপাদ যখন 72nd স্ট্রিটের আবাস ছাড়বার আয়োজন করছিলেন, তখন তার পরিচিত একজন ইলেকট্রিক মিস্ত্রি যে সেই বাড়িটিতে কাজ করত, সে তাকে সাবধান করে দিয়ে বলেছিল যে বাউরি কোনো ভদ্রলোকের থাকবার যোগ্য জায়গা নয়, তা পৃথিবীর সবচাইতে জঘন্য জায়গা। 307 নম্বর ঘর থেকে প্রভুপাদের জিনিসপত্র চুরি হয়েছিল, কিন্তু তা বলে বাউরিতে উঠে যাওয়াটা সেই সমস্যার সমাধান নয়। তবুও ভক্তিবেদান্ত স্বামী নিরুৎসাহিত হননি। বাউরিতে একটি ছোট আলোর নিচে বসে প্রভুপাদ যখন কাজ করতেন, তখন শহরের সেই অঞ্চলে শত শত অনাচ্ছাদিত আলোর নিচে কত শত আশ্রয়বিহীন ভবঘুরেরা বসে থাকত। তার রোজগার সেই সমস্ত সমাজ পরিত্যক্ত মানুষগুলির থেকে বেশি ছিল না। নির্দিষ্ট কোনো আশ্রয়ের নিপত্তাও তাদের থেকে বেশি ছিল না, কিন্তু তাহলেও তার চেতনা ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তার ভক্তি বেদান্ত ভাষ্য সমন্বিত শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ করে তিনি সমস্ত জগৎকে সবচেয়ে উন্নত তত্ত্বদর্শন উপহার দিচ্ছিলেন। রিভারসাইড ড্রাইভের সম্ভ্রান্ত অ্যাপার্টমেন্ট বাড়ির 14 তলাতেই হোক বা বাউরির এক জরাজীর্ণ ছাদের ঘরেই হোক, যেখানেই তিনি ছিলেন, তার একমাত্র কর্তব্য ছিল পৃথিবীর সমস্ত মনুষ্য সমাজের পরম প্রয়োজন হিসাবে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করা। তিনি অনুবাদের কাজ করে এবং নিউ ইয়র্ক শহরে শ্রীকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিলেন। তার চেতনা সমস্ত বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের সাধনায় মগ্ন ছিল। তিনি তার নিজের আশ্রয়ের জন্য পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে থাকেননি। তার আশ্রয় ছোট আর কাঠের তৈরি একটি ঘর ছিল না। সব অবস্থাতেই তার আশ্রয় ছিল শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম। শহরের উত্তর অঞ্চলের বন্ধুদের প্রভুপাদ যেমন বলতেন, সব জায়গাতেই আমার ঘর। আর শ্রীকৃষ্ণের আশ্রয় যদি না থাকত, তাহলে সমস্ত জগৎটাকেই তার কাছে আশ্রয় শূন্য বলে মনে হতো। বাউরির ছাদের ওপরের ঘরটায় স্বামীজির উঠে আসার কথা ছড়িয়ে পড়েছিল। সেটি অবশ্য বিশেষভাবে হয়েছিল প্যারাডক্স রেস্টুরেন্টে মুখে মুখে প্রচারের মাধ্যমে। ফলে সন্ধ্যাবেলায় তার সঙ্গে কীর্তন করার জন্য অনেকে আসতে শুরু করলো। এই মধুর সুরে কীর্তন বাউরিতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। তার কারণ স্বামীজির নতুন অনুগামীরা অধিকাংশই ছিল স্থানীয় সঙ্গীতজ্ঞ এবং শিল্পী, যারা দার্শনিক তত্ত্ব অপেক্ষা এই দিব্য সঙ্গীতই বেশি সাড়া দিত। প্রতিদিন সকালে তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন এবং তাতে ডেভিড অ্যালেন, রবার্ট নেলসন এবং আরও কয়েকটি ছেলে আসত। কখনো কখনো তিনি কোনো উৎসাহী শিক্ষার্থীকে রান্না করতেও শেখাতেন। কোনো অনুসন্ধিৎসু আগন্তুক বা তার নতুন ঘরের অংশীদার ডেভিড অ্যালেনের সঙ্গে আলোচনা করার জন্য তিনি প্রায় সব সময় প্রস্তুত ছিলেন। যদিও প্রভুপাদ এবং ডেভিড উভয়েরই থাকবার জন্য সেই প্রশস্ত ঘরটায় নির্দিষ্ট এলাকা নির্ধারিত ছিল, কিন্তু অচিরেই সমস্ত জায়গাটি প্রভুপাদের প্রচার কার্যে ব্যবহৃত হতে লাগল। প্রভুপাদ এবং ডেভিডের সম্পর্কটি বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিল এবং প্রথমে প্রভুপাদ মনে করেছিলেন যে ডেভিডকে হয়তো একদিন তিনি শিষ্যত্বে বরণ করবেন। শহরের উত্তর অঞ্চলে থাকার সময় যেমন তিনি সোম, বুধ আর শুক্রবার সন্ধ্যায় পাঠ করতেন, বাউরিতেও তিনি সেইভাবে পাঠ করতে লাগলেন। তার নতুন আবাসটি তার পরিচিত অধিকাংশ লোকের পক্ষেই একটু দূরে হয়ে গিয়েছিল। তাছাড়া সেই অঞ্চলটি ছিল বাউরি, শহরের সবচেয়ে খারাপ জায়গা। শহরের সম্ভ্রান্ত লোকেরা সচরাচর সেখানে যেত না। প্রভুপাদের বাড়ির দোরগোড়ায় একদল গৃহহীন ভবঘুরের দলপথ জুড়ে ঘুমিয়ে থাকত। 4 তলায় সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অতিথিদের কখনো কখনো 6-7 জন ঘুমন্ত ভবঘুরেকে ডিঙিয়ে যেতে হতো, কিন্তু সেই অভিজ্ঞতাটি ছিল সম্পূর্ণ অভিনব। একদল প্রগতিশীল আমেরিকান যুবক যুবতীদের সঙ্গে স্বামীজি কীর্তনে যোগদান করাটি ছিল একটি অপূর্ব অভিজ্ঞতা। সেই ঘরের আলোটি ছিল নিষ্প্রভ। প্রভুপাদ ধূপ জ্বালাতেন। আবছা আলোয় এবং ধূপের ধোঁয়ায় সেই ঘরটিকে একটি স্বপ্নের মতো মনে হতো। সমস্ত ঘরটি একটি সুন্দর গন্ধে ভরে থাকত, আর প্রভুপাদের কণ্ঠে কীর্তনের মধুর সুর একটি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করত। অনেক কৌতূহলী মানুষ সেখানে কি হচ্ছে তা দেখার জন্য যেত। সেই অঞ্চলে প্রভুপাদের প্রায় সমস্ত বন্ধুরাই ছিল সঙ্গীতজ্ঞ অথবা সঙ্গীতজ্ঞদের বন্ধু। তারা সকলেই ছিল সঙ্গীতে অনুরাগী।
সঙ্গীত, মাদকদ্রব্য, মেয়ে মানুষ এবং তথাকথিত ধ্যান, এই সব নিয়ে ছিল তাদের জীবন। প্রভুপাদের দেওয়া হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু সঙ্গীতময় এবং ধ্যান গম্ভীর, তাই তারা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়েছিল। বাউরির সেই জন্ম সমাবেশে সুরই ছিল প্রাণ, প্রাণই ছিল সুর, যেন সঙ্গীত ও ধ্যানের সমন্বয়। প্রভুপাদের কাছে ভগবানের নামবিহীন সঙ্গীত ধ্যান নয়, তাহলে ইন্দ্রিয় তৃপ্তি বা বড়জোর এক ধরনের মনগড়া নির্বিশেষ ধ্যান। কিন্তু তার কীর্তনে যে তারা বাদ্যযন্ত্র বাজাবার জন্য, ভগবানের নাম উচ্চারণ করার জন্য এবং তার কথা শোনবার জন্য আসত, তাতে প্রভুপাদ খুশি হতেন। কেউ কেউ সারা রাত ধরে কোথাও বাজনা বাজিয়ে সকালে স্বামীজির সঙ্গে কীর্তন করার জন্য আসত। সুরের প্রতি তাদের যে আসক্তি, প্রভুপাদ তা থেকে তাদের নিরস্ত করবার চেষ্টা করেননি, বরং তিনি হৃদয়ের বীণায় ঝঙ্কার তুলতেন। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে তাদের আকুল করে তুলতেন। বেদে বলা হয়েছে যে শব্দই হচ্ছে জড় সৃষ্টির প্রথম উপাদান। শব্দের উৎস হচ্ছেন ভগবান এবং ভগবান হচ্ছেন শাশ্বত সনাতন পরম পুরুষ শ্রীকৃষ্ণ। ভগবানের সবিশেষ দিব্য নাম যাতে সকলে কীর্তন করে, প্রভুপাদ তার ওপরে খুব জোর দিতেন। প্রাচ্য বা পাশ্চাত্য, আধুনিক বা শাস্ত্রীয়, যে সুরেই তা গাওয়া হোক না কেন, তাতে কিছু আসে যায় না, যদি তারা সেই সঙ্গে ভগবানের নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে। প্রভুপাদ যেখানে থাকতেন এবং হেঁটে বেড়াতেন, সেই অঞ্চলগুলি খুব খারাপ হলেও তাকে বিশেষ কেউ উত্ত্যক্ত করেনি। প্রায় তিনি দেখতেন যে বাউরির কয়েকটি মাতাল তার দোরগড়ায় অচেতন হয়ে পড়ে আছে অথবা ঘুমিয়ে আছে। কাজেই তাকে তাদের ডিঙিয়ে যেতে হতো। কখনো কখনো কোনো মাতাল টাল সামলাতে না পেরে টলতে টলতে তার গায়ে এসে পড়ত। কখনো আবার কোনো গৃহহীন ভবঘুরে বিড়বিড় করে অবদ্ধ ভাষায় কিছু বলতো বা তার দিকে তাকিয়ে হাসত। যারা একটু প্রকৃতিস্থ তারা উঠে দাঁড়িয়ে তার প্রতি সম্ভ্রম প্রদর্শন করত। 94 নম্বর বাউরি থেকে বেরাবার সময় বা ঢোকবার সময় তারা সম্ভ্রমে তার জন্য রাস্তা ছেড়ে দিত। তাদের এই ভদ্র আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের মাঝখান দিয়ে হেঁটে যেতেন। প্রভুপাদের একটি ছবি তিনি আসন করে বসে আছেন, তার পিছনে একটি সেলফে টবে রাখা কতকগুলি গাছ, গায়ে তার সাদা রঙের একটি চাদর। প্রভুপাদকে দেখতে খুব গম্ভীর বলে মনে হয়, যেন একটু বিষণ্ণ। জুন মাসে ভিলেজ ভয়েস নামে একটি পত্রিকায় এই ছবিটি সহ একটি প্রবন্ধ বেরায়। সেই প্রবন্ধে বলা হয়েছিল, এসি ভক্তিবেদান্ত স্বামী এবং তার আমেরিকান শিষ্যবৃন্দের বৈষম্যের মাধ্যমে অতীন্দ্রিয় পাশ্চাত্যের সঙ্গে ব্যবহারিক প্রাচ্যের মিলন মূর্ত হয়ে উঠেছে। 70 বছর বয়স্ক সংস্কৃতি সম্পন্ন উচ্চশিক্ষিত স্বামীজি এই দেশে 1 বছর ধরে শান্তি, সৌহার্দ্য এবং ভগবানের সান্নিধ্য সম্বন্ধে উপদেশ দিচ্ছেন এবং বিশেষ করে আমেরিকায় তার মঠ প্রতিষ্ঠা করবার জন্য অর্থ সংগ্রহ করছেন। তার শিক্ষার মতো স্বামীজি নিজেও অত্যন্ত সংবেদনশীল এবং সুস্পষ্ট। তার মুখ্য শিক্ষানীতি হচ্ছে যে মানুষ ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার কাছে ফিরে যেতে পারে। স্বামীজি যদিও আমেরিকায় এসেছেন ভগবত বিমুখ জড় সভ্যতারূপী ব্যাধির মূল কারণটি উৎপাটন করতে, কিন্তু তিনি বলেন যে সেই ব্যাধিটি ভারতবর্ষকেও ইতিমধ্যে আক্রমণ করেছে। কার্যত তিনি একজন বাস্তববাদী মানুষ। পৃথিবীর কোথাও যদি টাকা দিয়ে মন্দির তৈরি করা যায়, সেটি হচ্ছে এখানে। স্বামীজি আমেরিকাতে একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করার প্রয়াসী, যার দ্বারা সকলের জন্যই খোলা থাকবে, এমনকি মহিলাদের জন্য। এই প্রবন্ধটি লিখেছিলেন হাওয়ার্ড স্মিথ। তিনি স্বামীজি সম্বন্ধে প্রথম শোনেন তার পরিচিত একজন যখন তাকে ফোন করে জানায় যে একজন কৌতূহলোদ্দীপক ভারতীয় মহাত্মা বাউরিতে একটি ছাদের ঘরে বাস করছেন। হাওয়ার্ডের পরিচিত মানুষটি তাকে বলেছিল, যে কোনো সময়ে তুমি সেখানে যেতে পারো, সব সময়ই তিনি সেখানে থাকেন। আমি জানি তাকে দেখে তুমি মুগ্ধ হবে। আমার বিশ্বাস তিনি একটি বড় রকমের ধর্ম আন্দোলন শুরু করতে যাচ্ছেন। হাওয়ার্ড স্মিথ। তাই আমি সেখানে গেলাম এবং সোজা ওপরতলায় সেই ভীতিজনক শিল্পীর আস্তানায় গিয়ে পৌঁছালাম। ঘরের পেছন দিকে একটি ছোট পর্দা দেখতে পেলাম, একটি ভারতীয় মাদ্রাজি ধরনের পর্দা, এবং আমি ঠিক করলাম যে সেই জায়গাটি একটু উঁকি মেরে দেখব। দেখলাম গৌরিক বসন পরিহিত স্বামী ভক্তিবেদান্ত সেখানে আসন করে বসে আছেন। তার নাকে এবং কপালে তিলক কাটা, হাতে একটি জপমালার থলি। তাকে দেখে মনে হলো যে তিনি যথার্থ বাস্তব ধর্মী।
মনে হলো যেন সহজেই তার সান্নিধ্যে আসা যায়। আমি বললাম, হ্যালো, এবং তিনি আমার দিকে তাকালেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি স্বামী ভক্তিবেদান্ত? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আমার নাম হাওয়ার্ড স্মিথ। তারপর আমরা বসে কথা বলতে লাগলাম এবং সেই প্রথম থেকেই তাকে আমার খুব ভালো লাগলো। অনেক স্বামীজির সঙ্গেই আমার পরিচয় হয়েছিল, কিন্তু তাদের কাউকে আমার তেমন ভালো লাগেনি। তাদের সকলকে এক পর্যায়ে ভুক্ত করে এরাই ভারতের সমস্ত স্বামীজি সম্প্রদায় বলাটি ঠিক হবে বলে আমি মনে করি না। তিনি ছিলেন অত্যন্ত সরল এবং সেটিই আমার সবচেয়ে ভালো লেগেছিল। তার সান্নিধ্যে এসে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। তাকে খুব মন খোলা এবং সৎ বলে মনে হয়েছিল। মাঝে মাঝে তিনি নানা বিষয়ে আমার উপদেশ পর্যন্ত চাইছিলেন। এই দেশে তিনি ছিলেন নবাগত। আমার তখনই মনে হয়েছিল যে তার পরিকল্পনাগুলি এই দেশে ফলপ্রসূ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ তাকে খুব কাজের মানুষ বলে মনে হলো। তার চিন্তা আকাশ কুসুমের মতো নয়। কথায় কথায় তিনি অতি ইন্দ্রিয়বাদের বুলি আওড়ান না। তার অন্তর্চেতনা যে সেই অতীন্দ্রিয় জগতে বিরাজ করছে তা সহজেই অনুমান করতে পারা যায়, কিন্তু সাধারণ আলোচনার সময় তিনি সেটি ফলাও করে প্রকাশ করছিলেন না। তারপর তিনি বললেন, লোকমুখে তিনি শুনেছেন যে ভয়েস পত্রিকায় তার সম্বন্ধে লেখা বেরোলে খুব ভালো হবে, কারণ মূলত তিনি যে বিষয়ে প্রচার করছেন সেই বিষয়ে যারা আগ্রহী বা উৎসাহী তাদের কাছে এটি পৌঁছে যাবে। আমি বললাম, তার সেই ধারণাটি খুব ঠিকই বলেই আমার মনে হয়। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে আমি কোনো বই পড়েছি কিনা বা কিছু জানি কিনা। তার উত্তরে বললাম, না, আমি সত্যিই কিছু পড়িনি বা জানি না। আমি আরও কিছুক্ষণ তার সঙ্গে কথা বললাম। তিনি আমাকে কয়েকটি বই দেখিয়ে বললেন যে বইগুলি তিনি ভারতে ইংরেজিতে অনুবাদ করেছেন। পরে বইগুলি আমার হাতে দিয়ে বললেন, ভারতীয় সংস্কৃতির পটভূমি হিসাবে আপনি যদি আরও গভীরভাবে জানতে চান তাহলে এই বইগুলি পড়ুন। আমার কাছে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে আমি লোকটির সঙ্গে কথা বলছি। তিনি এখনই বলে বসবেন না যে তিনি ভগবানের দর্শন পেয়েছেন এবং সেই কথা এখন তিনি সকলের কাছে প্রচার করবেন। তার সঙ্গে আলাপ করে আমি বুঝতে পারলাম যে তিনি খুব শিক্ষিত, প্রকৃতপক্ষে আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত, আর তার বিনয় এবং নম্রভাব আমাকে মুগ্ধ করেছিল। সোজা কথায় বলতে গেলে তাকে আমার খুব ভালো লেগেছিল। আমি যা জানতে চেয়েছিলাম তার গৌরিক বসন পড়ার তাৎপর্য, তার কপালে তিলক, তার জপমালার থলি, সবই তিনি বিশ্লেষণ করলেন, আর তার সেই ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছিল। সবকিছুরই একটি ব্যবহারিক তাৎপর্য ছিল। তারপর তিনি পৃথিবীর সমস্ত জায়গায় মন্দির প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন অনেক কিছু করণীয় আছে, তবে আমি খুব ধৈর্যশীল। ভয়েস পত্রিকার প্রবন্ধটিতে তার আমেরিকার মঠ বলে যে উল্লেখ করা হয়েছিল তার প্রতিষ্ঠা সম্বন্ধে প্রভুপাদের অনেক আশা ছিল। তার ভাষণ এবং কীর্তন খুব প্রাণবন্ত ছিল এবং সংখ্যায় তেমন বেশি না হলেও একদল নিয়মিত শ্রোতা তিনি পাচ্ছিলেন, কিন্তু ভারতবর্ষ থেকে কোনো রকম সাহায্য পাওয়ার আর কোনো আশা ছিল না। তিনি সুমতি মোরারজি, তার গুরুভ্রাতা এবং ভারত সরকারকে চিঠি লিখে যাচ্ছিলেন, কিন্তু তাদের উত্তর উৎসাহব্যঞ্জক ছিল না। আমেরিকার বুকে কৃষ্ণ ভাবনামৃতের প্রতিষ্ঠা যদি কোনোদিন সম্ভব হয় তাহলে তা ভারত সরকার এবং বিত্তশালী ভারতীয়দের অর্থ সাহায্য ছাড়াই করতে হবে। এমনকি একটি ভারতীয় ব্রহ্মচারীও তার সঙ্গে যোগ দিয়ে তার কাজে সাহায্য করবে না। শ্রীকৃষ্ণ তার অভীষ্ট পরিকল্পনা প্রভুপাদের কাছে বিভিন্নভাবে উদ্ঘাটিত করেছিলেন। যখন সিংহানিয়ার কাছ থেকে অর্থ সাহায্যের সব রকম আশা নির্মূল হয়ে গেল, তখন প্রভুপাদ তার সমস্ত শক্তি বাউড়িতে তার ছাদের ঘরে যে সমস্ত যুবক যুবতী আসে তাদের ওপর পুঞ্জীভূত করলেন। তিনি সুমতি মোরারজিকে লিখলেন, আমি এখন আমার স্থানীয় বন্ধুবান্ধব এবং আমার প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদের নিয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইনকর্পোরেটেড নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। তার সমস্ত বন্ধুবান্ধব এবং তার প্রতি শ্রদ্ধাশীল সকলের মধ্যে প্রভুপাদ তার ঘরের বাসিন্দা ডেভিড অ্যালেনকে বেছে নিয়ে তার ওপর সবচেয়ে বেশি মনোযোগ এবং প্রশিক্ষণ দিচ্ছিলেন। তিনি মনে করতেন যে তিনি ডেভিডকে একটি বিশেষ সুযোগ দিচ্ছেন আমেরিকায় প্রথম সত্যিকারের বৈষ্ণব হওয়ার সম্মান পাওয়ার জন্য। প্রভুপাদ ঠিক করেছিলেন যে অবশেষে যখন তিনি ভারতবর্ষে ফিরে যাবেন তখন ডেভিডকে সঙ্গে করে বৃন্দাবনে নিয়ে যাবেন।
সেখানে তাকে মন্দিরের পূজা করার পদ্ধতি দেখাবেন এবং ভবিষ্যতে পাশ্চাত্য জগতে ধর্মপ্রচার করার শিক্ষা দেবেন। একদিন প্রভুপাদ তার বক্তৃতার সময় বললেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাঝে মাঝে আমাদের মিস্টার ডেভিড বলে, স্বামীজি, আমি এখনই আমার পারমার্থিক জীবনের উন্নতি সাধন করতে চাই। ডেভিডের উৎকণ্ঠিত স্বরের অনুকরণ করতে গিয়ে প্রভুপাদ হেসে ফেলেন। আমি তাকে বলি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এটি হবে, নিশ্চয়ই হবে। তুমি যখন তা প্রাণ ভরে চাইছ, ভগবান নিশ্চয়ই তা তোমাকে দেবেন। তিনি তো তোমার হৃদয়েই রয়েছেন। তিনি কেবল দেখছেন তুমি কতটা ঐকান্তিকভাবে তার প্রতি অনুরক্ত হয়েছ। তারপর তিনি তোমার পারমার্থিক জীবনের উন্নতি সাধন করার জন্য সমস্ত সুযোগ সুবিধা দেবেন। প্রথম দিকে স্বামীজি এবং ডেভিড সেই বড় হলঘরটায় শান্তিতে একত্রে বাস করছিলেন। স্বামীজি একাগ্র মনে তার পার্টিশনের ওপাশে কাজ করে যেতেন, আর ডেভিড ঘরের উন্মুক্ত প্রশস্ত বাকি অংশটিতে বিচরণ করে বেড়াত। ডেভিড তখনও গাঁজা, এলএসডি এবং অ্যামফেটামাইন্সের নেশা চালিয়ে যাচ্ছিল, আর প্রভুপাদের তা বরদাস্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি ডেভিডকে অনেকবার বলেছিলেন যে মাদকদ্রব্য এবং নেশার ঘোরে অলীক স্বপ্ন দর্শন তার পারমার্থিক জীবনে কোনো সাহায্য করবে না, কিন্তু ডেভিড প্রভুপাদের আবেদন সত্ত্বেও তার নেশা ছাড়তে পারেনি। এক এক সময় তাকে দেখে খুব বিচলিত মনে হতো। এইভাবে সে স্বামীজির কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। প্রভুপাদের পরিকল্পনা ছিল ছাদের সেই ঘরটিকে মন্দির হিসাবে ব্যবহার করা, সেটিকে নিউ ইয়র্কের প্রথম রাধাকৃষ্ণের মন্দিরে রূপান্তরিত করা, এবং সেই উদ্দেশ্য সাধনে তিনি ডেভিডের সহযোগিতা কামনা করতেন। সেই অঞ্চলটি যদিও ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা, তবুও এই বাউড়িতেই জয়পুর বা বৃন্দাবন থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে এসে প্রতিষ্ঠা করে তাদের পূজা শুরু করার পরিকল্পনা প্রভুপাদ মাঝে মাঝে ব্যক্ত করতেন। তিনি ভেবেছিলেন ডেভিড হয়তো সাহায্য করতে পারবে। বস্তুত তারা তো একই ঘরের বাসিন্দা, সুতরাং ডেভিডের সহযোগিতা না করার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু আগে তার বদভ্যাসগুলি তাকে ছাড়তে হবে। প্রভুপাদ ডেভিডকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু ডেভিডের অবস্থা তখন খুবই শোচনীয়। সে সর্বনাশের পথে এগিয়ে চলেছিল। সেই সঙ্গে ছাদের ওপরে সেই ঘরটিকে নিয়ে প্রভুপাদের সমস্ত পরিকল্পনাও ধূলিসাৎ হতে চলেছিল। যখন মাদকদ্রব্যে নেশাগ্রস্ত থাকতো না, তখন সে মাঝে মাঝে ঘরের মধ্যে উত্তেজিতভাবে পায়চারি করত, আর অন্যান্য সময় তাকে গভীর চিন্তামগ্ন বলে মনে হতো। একদিন এলএসডি নেশা করে সে সম্পূর্ণ পাগল হয়ে গেল। কার্ল ইয়ারগেন্সের ভাষায় সে সম্পূর্ণভাবে উন্মাদ হয়ে গেল, আর স্বামীজিকে একটি বদ্ধ পাগলের সঙ্গে বোঝাপড়া করতে হলো। ঘটনাচক্র এই দিকেই গড়াচ্ছিল। সে ছিল একটি পাগল ছেলে। সে সব সময় অত্যধিক মাত্রায় নেশা করত, কিন্তু তার প্রকৃত উন্মত্ততা হঠাৎ একদিন প্রকট হয়ে পড়ল। স্বামীজি সেদিন প্রশান্ত মনে তার টাইপরাইটার টাইপ করছিলেন। তখন হঠাৎ ডেভিড সম্পূর্ণ বেসামাল হয়ে পড়ল। সে বিলাপ করতে করতে ঘরের চারদিকে ঘুরে বেড়াতে লাগলো, চিৎকার করতে করতে, গর্জন করতে করতে ঘরের চারদিকে ছুটোছুটি করতে লাগলো। তারপর সে স্বামীজির কাছে গিয়ে উপস্থিত হলো। স্বামীজি হঠাৎ দেখলেন যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে ডেভিড নয়। শান্তশিষ্ট যে ডেভিডকে তিনি ভারতে নিয়ে গিয়ে বৃন্দাবনের ব্রাহ্মণদের দেখাতে চেয়েছিলেন, এ সেই ডেভিড নয়। এ একজন নেশাগ্রস্ত উন্মত্ত মানুষ, যার চোখগুলি বন্য পশুর মতো হিংস্র হয়ে উঠেছে। প্রভুপাদ তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, তোমার কি হয়েছে? কিন্তু ডেভিডের কিছুই বলার ছিল না। তাদের মধ্যে বিশেষ কোনো বিবাদ বিসম্বাদ ছিল না, এটি কেবল তার উন্মত্ততা। প্রভুপাদ দ্রুত গতিতে 4 তলার সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। তার জিনিসপত্রগুলি বেঁধে নিয়ে যাবার জন্য তিনি থামলেন না, বা তিনি কোথায় যাবেন, সেখানে কি আবার ফিরে আসবেন সেটি পর্যন্ত বিচার করলেন না। কোনো কিছু বিবেচনা করার সময় তো ছিল না। তিনি মনে প্রচণ্ড এক ধাক্কা খেয়েছিলেন। এখন তিনি ডেভিডের উন্মত্ততার গন্তি পেরিয়ে চলে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। যে সমস্ত গৃহহীন লোকগুলি তার দরজার সামনে বসে থাকত, তারা তেমনই সেখানে বসেছিল, এবং তাদের চিরাচরিত ভদ্রতার অতিশয্যা প্রদর্শন করে তারা তার যাওয়ার রাস্তা করে দিল। এই প্রৌঢ় স্বামীজির যাওয়া আসা, তার বাজার করতে যাওয়া, বাজার করে ফিরে আসা, এই সব দেখতে তারা অভ্যস্ত। তারা কোনো সময় তাকে ত্যক্ত বিরক্ত করত না। কিন্তু আজ তিনি বাজার করতে যাচ্ছিলেন না। তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না। তিনি কোথায় যাবেন তা না জেনেই তিনি রাস্তায় নেমে এসেছিলেন। তিনি যে সেই ছাদের ঘরটিতে ফিরে যাবেন না তা নিশ্চিত, কিন্তু এখন তিনি কোথায় যাবেন?
পায়রার ঝাঁক এক ছাদ থেকে আরেক ছাদে উড়ে যাচ্ছে। ঘর ঘর শব্দ করতে করতে যানবাহনের স্রোত চলছে, আর নিত্য বিরাজমান গৃহহীন ভবঘুরের দল সস্তা দামের বিষাক্ত মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রভুপাদের বাসগৃহটি হঠাৎ একটি উন্মত্ত বিভীষিকায় পর্যবসিত হলো, আর তার সদর দরজার বাইরের রাস্তাটিও ছিল তেমনই নারকীয় ভয়ঙ্কর স্থান। তিনি অন্তরে একটি বড় আঘাত পেলেন। এই অবস্থায় তিনি ডক্টর মিশ্রের বাড়িতে ফোন করতে পারতেন, তিনি হয়তো আবার তাকে আশ্রয় দিতেন, কিন্তু তার জীবনের সেই অধ্যায় তো তিনি সমাপ্ত করে এসেছেন, এবং তার থেকে আরো ভালো একটি অধ্যায় তিনি পৌঁছেছিলেন। তার নিজের ক্লাস ছিল, সেখানে অল্প বয়সী ছেলেমেয়েরা ভগবানের কথা শুনতে, ভগবানের নাম কীর্তন করতে আসত। তার সবই কি এখানে শেষ হয়ে গেল? আমেরিকায় 9 মাস অবস্থান করার পর অবশেষে তিনি তার প্রচার এবং কীর্তনের খুব সুন্দর সাড়া পাচ্ছিলেন। এখন তিনি তা একেবারে ছেড়ে দিতে পারেন না। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, যাকে একজন প্রখ্যাত পণ্ডিত এবং ভক্তরূপে বৃন্দাবনের সকলে চিনত ও সম্মান করত, যিনি ভারতের উপরাষ্ট্রপতি এবং বহু প্রখ্যাত মানুষদের সঙ্গে যে কোনো সময় দেখা করার নিমন্ত্রণ পেতেন, তার কাছে আজ হঠাৎ এই সত্যটি অত্যন্ত নানাভাবে স্পষ্ট হয়ে উঠল যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার মর্যাদা সম্পন্ন একটি বন্ধুও নেই। হঠাৎ তিনি রাস্তায় ছন্নছাড়া লোকগুলির মতোই যেন আশ্রয়হীন হয়ে পড়লেন। প্রকৃতপক্ষে তাদের অনেকেরই অন্তত ঘুমোবার একটু জায়গা ছিল। সেদিক দিয়ে তারা তার চেয়ে অনেক নিশ্চিন্ত ছিল। তারা অধঃপতিত হলেও তাদের স্থায়িত্ব ছিল, তাদের মাথা গোজার জায়গা ছিল। খুব দরকারি কোনো কাজে বেরানো, যেমন সরাসরি দোকান বাজারে গিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরে আসা, এছাড়া বাউরির পথে ঘাটে যাওয়া মানে নারকীয় হঠগলের মধ্যে বেরানো। এ এমন জায়গা নয় যেখানে দুদন্ত দাঁড়িয়ে চিন্তা করা যায় কোনো অঞ্চলে বাসা নিলে ভালো হয় বা কোনো বন্ধুর বাড়ি যাওয়া যায় কিনা। আজকের অবস্থা এমন নয় যে তিনি যেন চীনেপট্টিতে বাজার করতে যাচ্ছেন বা একটু হেঁটে বেরিয়ে আসতে চাইছেন এবং শীঘ্রই নিজের চিলকোঠার আশ্রয়টিতে ফিরে আসবেন। সেই ঘরের আশ্রয়টিতে ফেরার পথই যখন বন্ধ, তখন তার আর কোথাও যাওয়ার কোনো স্থান নেই। আমেরিকার এই সমস্ত উন্মাদ মানুষদের কাছে ভগবানের বাণী প্রচার করা যে কত কঠিন, তা যেদিন তিনি বস্টনের পোতাশ্রয়ে পৌঁছেছিলেন সেদিন ভবিষ্যৎবাণী করে তার সেই কবিতায় তিনি লিখেছিলেন, বড় কৃপা কেইলে কৃষ্ণ অধমরে প্রতি, কি লাগি অনিলে হেথা করো এবে গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নেহে কেন আনিবেন এই উগ্র স্থানে। প্রতিদিন সন্ধ্যায় নিয়মিতভাবে যে ক্লাসগুলি তিনি নিচ্ছিলেন সেগুলির কি হবে? ডেভিডের কি হবে? তিনি কি ফিরে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন? এটি ডেভিডের প্রথম হিংস্রভাবের আকস্মিক প্রকাশ। এর আগে অবশ্য কয়েকবার তার মধ্যে চাপা উত্তেজনা দেখা গেছে। ঘরে স্নানের জায়গায় মেঝেতে সাবান ফেলে আসার একটি বদভ্যাস ডেভিডের ছিল এবং প্রভুপাদ কয়েকবার তাকে সেই সম্বন্ধে নিষেধ করেছিলেন, কারণ সেটি অত্যন্ত বিপজ্জনক। কিন্তু ডেভিড তার সেই নির্দেশে কর্ণপাত করত না। প্রভুপাদ বারবার তাকে সেই কথা স্মরণ করিয়ে দিতেন। অবশেষে একদিন ক্রুদ্ধ হয়ে ডেভিড তার প্রতি এক বিকট চিৎকার করে উঠেছিল, তবে তাতে কোনো শত্রুতার ভাব ছিল না। আজকের ব্যাপারটিও কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সৃষ্টি হয়নি। ছেলেটি নিজেই ছিল মাদক দ্রব্য সেবনে নেশার শিকার। প্রভুপাদ তড়িৎ পদক্ষেপে হেঁটে চললেন। সিন্ধিয়া জাহাজ কোম্পানির জাহাজ করে ভারতে ফিরে যাওয়ার একটি বিনামূল্যের টিকিট তার রয়েছে। তিনি বৃন্দাবনে ফিরে যেতে পারতেন, কিন্তু তার গুরু মহারাজ তাকে এখানে আসতে আদেশ করেছেন। অতলান্তিক পার হওয়ার সময় শ্রী শ্রীমত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে স্মরণ করে তিনি তার কবিতায় লিখেছিলেন, তার ইচ্ছা বলবান পাশ্চাত্যেতে ঠানোঠান হয়ে যাতে গৌরঙ্গের নাম। তার প্রচার কার্যের প্রগতি অব্যাহত রাখতে হলে রাত হওয়ার আগেই তাকে একটি থাকবার জায়গা খুঁজে নিতে হবে। সরকারের সহযোগিতা ছাড়া, কোনো ধর্মীয় সংস্থার সহযোগিতা ছাড়া, কোনো পৃষ্ঠপোষকের সাহায্য ছাড়া কাজ করতে যাওয়ার অর্থই হচ্ছে এই নিরাপত্তাহীনতা এবং মর্মান্তিকতা। এই সংকটকে প্রভুপাদ শ্রীকৃষ্ণের পরীক্ষা বলে গ্রহণ করলেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের ওপর নির্ভর করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে শুধু আমার ওপর নির্ভর করো এবং সবসময় আমার আশ্রয় থেকে কাজ করো। এইভাবে দিব্যযোগ সর্বদা আমার প্রতি অনুরক্ত হও, তাহলে আমার অনুগ্রহে সব রকম দুস্তর বাধা বিপত্তি উত্তীর্ণ হতে পারবে। তিনি ঠিক করলেন যে কাল ইয়ারগেনসেককে ফোন করে তার কাছে সাহায্য চাইবেন। ফোনে স্বামীজির কণ্ঠস্বর শুনে কাল বুঝতে পারল যে অবস্থাটি খুবই জরুরি।
সে তৎক্ষণাৎ রাজি হয়ে জানালো যে প্রভুপাদ তার বাড়িতে, যেখানে সে তার স্ত্রী ইভাকে নিয়ে থাকে, সেখানে উঠে আসতে পারেন। তাদের বাড়িটি কাছেই সেন্টার স্ট্রিটে, বাউরি থেকে পশ্চিমে 5টি ব্লক দূরে চিনেপাড়ার কাছে। কার্ল জানালো যে সে তৎক্ষণাৎ তার সঙ্গে দেখা করতে আসছে। আরও 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু স্বামীজির জন্য কেউ একটি উপযুক্ত জায়গা খুঁজে পেল না। একদিন প্রভুপাদ প্রস্তাব করলেন যে তিনি কার্লের সঙ্গে মাইকেল গ্র্যান্টের বাড়ি যাবেন এবং তার সাহায্য চাইবেন। মাইক ছিল বাউরির এক তরুণ সঙ্গীত শিল্পী, যে স্বামীজির সভায় প্রায়ই আসত এবং তার শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করত। তার বেশ প্রতিপত্তি ছিল এবং তার পক্ষে হয়তো তাকে সাহায্য করা সম্ভব ছিল। প্রভুপাদ কথা বলতে বলতে মাইককে বোঝাবার চেষ্টা করলেন তার পক্ষে কার্ল এবং ইভার সঙ্গে থাকাটা কত অসুবিধাজনক, আর মাইক সেই কথা শুনতে লাগলো। পরের দিনই সে ভিলেজ ভয়েস পত্রিকা অফিসে গিয়ে ছাপা কাগজের প্রথম কপিটি নিয়ে তার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলি দেখতে লাগলো। অবশেষে সে একটি উপযুক্ত জায়গার সন্ধান পেয়ে বাড়িওয়ালাকে ফোন করলো। সেটি ছিল 2nd এভিনিউর একটি দোকানঘর এবং তার এজেন্ট মিস্টার গার্ভিনার মাইকের সঙ্গে সেই বাড়িতে দেখা করতে সম্মত হলেন। কার্ল এবং স্বামীজিও মাইকের সঙ্গে সেই জায়গাটি দেখতে যেতে রাজি হলেন। মিস্টার গার্ভিনার এবং মাইক সকলের আগে সেখানে পৌঁছলেন। মাইক সেই দোকান ঘরটির ওপরে হাতে আঁকা সাইনবোর্ডটি লক্ষ্য করে দেখল, তাতে লেখা ম্যাচলেস গিফটস। মিস্টার গার্ভিনার বললেন যে সেটি আগে একটি স্মৃতি সংগ্রহ সুলভ উপহারের দোকান ছিল, সেটি তারই সাইনবোর্ড। স্বামীজি ভারতবর্ষের একজন আধ্যাত্মিক নেতা, একজন নামকরা লেখক এবং সংস্কৃত ভাষায় সুপণ্ডিত, তাই বলে মাইক তার পরিচয় দিয়েছিল। সেই কথা এজেন্টটির মনে গভীর রেখাপাত করেছিল। প্রভুপাদ এবং কার্ল যখন এসে পৌঁছল এবং পরস্পরের সঙ্গে আলাপ পরিচয় করে দেয়া হলো, তখন মিস্টার গার্ভিনার তাদের সেই ছোট দোকান ঘরটি দেখালেন। প্রভুপাদ, কার্ল এবং মাইক বাড়িটি প্রয়োজনের উপযোগী করে নেবার কতখানি সম্ভাবনা আছে তা ভেবে চিনতে দেখলেন। বাড়িটি ছিল সম্পূর্ণ খালি, সাদা মাটা এবং অন্ধকারাচ্ছন্ন। সেই ঘরে ইলেকট্রিক আলো জ্বলছিল না এবং তাতে নতুন করে রং করার প্রয়োজন ছিল। তাদের সভার জন্য সেই জায়গাটি উপযুক্ত ছিল, কিন্তু স্বামীজির বসবাসের উপযুক্ত ছিল না। তবে মাসিক $125 ভাড়ায় সেই জায়গাটি বেশ ভালো বলেই মনে হলো। তারপর মিস্টার গার্ভিনার জানলেন সেই দোকান ঘরটির ঠিক পিছনেই উঠোনের ওপাশের বাড়ির 3 তলায় একটি ছোট অ্যাপার্টমেন্ট আছে। মাসিক $71 ভাড়ায় স্বামীজি সেখানে থাকতে পারেন। তবে প্রথমেই মিস্টার গার্ভিনারকে সেটি রং করে দিতে হবে। মোট ভাড়া তাহলে দাঁড়াবে $196, আর কার্ল, মাইক এবং অন্যরা মিলে চাঁদা তুলে সেই ভাড়া দেওয়ার বন্দোবস্ত করবে। প্রভুপাদ ঠিক করেছিলেন যে মিস্টার গার্ভিনারকে তিনি তার সদ্যজাত কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রথম অফিসিয়াল ট্রাস্টি করবেন। তাদের আলাপ আলোচনার সময় প্রভুপাদ মিস্টার গার্ভিনারকে তার শ্রীমদ্ ভাগবতের 3 খণ্ডের একটি সেট উপহার দেন এবং নিজের হাতে লিখে বইগুলো তাকে উৎসর্গ করেন এবং নিচে স্বাক্ষর করেন AC ভক্তি বেদান্ত স্বামী। স্বয়ং গ্রন্থকারের কাছ থেকে সেই বইগুলি গ্রহণ করে মিস্টার গার্ভিনার খুব খুশি হন এবং সম্মানিত বোধ করেন। কৃষ্ণ ভাবনামৃতের সেই নবীন সংঘটির ট্রাস্টি হতে এবং সেই সংঘটিকে প্রতি মাসে $20 চাঁদা দিতে তিনি সম্মত হন। অ্যাপার্টমেন্টটি রং করতে মিস্টার গার্ভিনার 1 সপ্তাহ সময় নিলেন। ইতিমধ্যে মাইক বিদ্যুৎ এবং জল সরবরাহের বন্দোবস্ত করে, একটি টেলিফোনের ব্যবস্থা করে। সে এবং কার্ল উভয়ে মিলে তাদের বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে প্রথম মাসের ভাড়াটি জোগাড় করে। যখন সব কিছু প্রস্তুত হলো, মাইক তখন কার্লের বাড়িতে প্রভুপাদকে ফোন করে জানালো এতদিনে স্বামীজিকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার সময় এলো। যে কয়েকজন বন্ধু আশেপাশে ছিল তারা স্বামীজির সঙ্গে বাউরির সেই ছাদের ঘরটিতে গেল। তারা হয়তো তার অনুগত শিষ্য হতে প্রস্তুত ছিল না, কিন্তু প্রথম মাসের ভাড়া বাবদ কিছু আর্থিক সাহায্য করা এবং তার নতুন আস্তানাটি সাজিয়ে গুছিয়ে ঠিক করার জন্য স্বেচ্ছাকৃতভাবে কয়েক ঘন্টার কাজ করতে তারা উৎসাহের সঙ্গে এগিয়ে এলো। সেই ছাদের ঘরে স্বামীজির সমস্ত জিনিসপত্রগুলি তারা জড়ো করলো। তারপর তারা সেই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে পায়ে হেঁটে বাউরি থেকে যাত্রা করলো। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা যেন দল বেঁধে আফ্রিকার জঙ্গলে শিকার করতে যাচ্ছে। এইভাবে প্রভুপাদের সমস্ত জিনিসপত্র বহন করে জনা কয়েক যুবকের একটি দল রাস্তা দিয়ে এগিয়ে চলল। মাইক ভারী টেপ রেকর্ডারটি বহন করছিল, এমনকি স্বামীজি নিজেও 2 হাতে 2টি সুটকেস নিয়ে যাচ্ছিলেন।
তারা এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু শেষ করলো যে অনেক কখানি পথ এগিয়ে যাওয়ার পর মাইকের হাত যখন ব্যথা করতে শুরু করলো তখন তার খেয়াল হলো একটি গাড়ি নিলাম না কেন। সেটি ছিল জুন মাসের শেষ এবং বাউরির জঙ্গলে গ্রীষ্মের সূর্য তখন প্রচণ্ড তাপ বর্ষণ করছে। কিছুটা পথ হাঁটার পর দাঁড়াতে দাঁড়াতে সেই অদ্ভুত দলটি ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। প্রভুপাদ অতি কষ্টে তার সুটকেসগুলি সামলাতে লাগলেন এবং গ্র্যান্ড ব্রুম ও স্প্রিং স্ট্রিটের রেস্টুরেন্ট, সাপ্লাইয়ের দোকান আর বাতির দোকানগুলি অতিক্রম করতে করতে মনে হচ্ছিল সেই পথ যেন আর শেষ হবে না। মাঝে মাঝে একটু থেমে সুটকেসগুলি নামিয়ে রেখে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। অবশেষে তিনি বাউরি থেকে সত্যি বিদায় নিলেন। 72nd স্ট্রিটের তার সেই ইলেকট্রিশিয়ান বন্ধুটি হয়তো সেই কথা শুনে আশ্বস্ত হবেন, যদিও সে হয়তো 2nd এভিনিউতে তার থাকাটাও ঠিক অনুমোদন করত না। অন্তত পক্ষে অত্যন্ত জঘন্য একটা এলাকায় বসবাসের সমাপ্তি হলো। স্যালভেশন আর্মির আশ্রম গৃহের বাইরে দাঁড়িয়ে থাকা গৃহহীন মানুষগুলিকে অতিক্রম করে উন্মুক্তদার মদের দোকানগুলি পেরিয়ে রাস্তার মোড়ের ট্রাফিক আলোর ইশারায় সম্পূর্ণ অপরিচিত লোকদের পাশে দাঁড়াতে দাঁড়াতে এবং যে সমস্ত বন্ধুরা তার সঙ্গে সংগ্রাম করছিল তাদের এগিয়ে যাওয়া দেখতে দেখতে তিনি এগিয়ে চললেন। বাউরির শিল্পী এবং সঙ্গীতজ্ঞরা তাকে অত্যন্ত উন্নত স্তরের ব্যক্তি বলে মনে করত। তারা উপলব্ধি করতে পারত যে তিনি দিব্য চেতনার দ্বারা পরিচালিত হচ্ছেন। সেই জন্য তার নিজস্ব একটি জায়গা গড়ে তোলার কাজে তাকে সাহায্য করতে তারা খুবই আগ্রহী ছিল, যাতে তিনি তার মূল্যবান পারমার্থিক তত্ত্বজ্ঞান সকলের কাছে প্রচার করতে পারেন। তিনি তাদেরই সাহায্যের উপর নির্ভর করতেন, কিন্তু তারা জানত যে তিনি ছিলেন অনেক উচ্চ স্তরের মানুষ। তিনি নিজেই নিজের রক্ষক ছিলেন, অথবা তিনি নিজেই যা বলতেন ভগবানই তাকে রক্ষা করতেন। স্বামীজি এবং তার নবীন বন্ধুরা বাউরি এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে এসে পৌঁছালেন। সেখান থেকে ডান দিকে ফিরে তার পূর্ব দিকে অগ্রসর হলেন। অপলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে চলতে চলতে মাত্র 1 ব্লক হেঁটে গেলে তিনি তার নতুন আস্তানায় পৌঁছলেন। আই&ডি পাতাল রেলপথের প্রবেশপথটি অতিক্রম করার পর সেই দোকান ঘরটি তিনি দেখতে পেলেন ম্যাচলেস গিফটস সাইনবোর্ডটি। সুটকেসের হাতলটি মুঠো করে ধরে তিনি এগিয়ে গেলেন। 2nd এভিনিউ এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে দ্রুত গতিতে ধাবমান যানবাহনের থামার এক ফাঁকে ক্ষিপ্রপদে তিনি রাস্তা পার হলেন। দেখতে পেলেন সবুজ গাছের সারি ওঠানোর দেয়ালের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দেখে মনে হচ্ছে যেন তার নতুন আবাসের সামনের এবং পিছনের বাড়িগুলিতে মধ্যবর্তী জায়গায় অত্যধিক বেড়ে ওঠা কতকগুলি আগাছা জন্মেছে। রাস্তার ওপরের ঘরটি হবে তার সভাকক্ষ, আর পিছনের অ্যাপার্টমেন্টটি হবে তার বসবাসের এবং অনুবাদ করা প্রভৃতি কাজের জায়গা। সেই দোকান ঘরের বাড়িটির উত্তর দিকে একটি 9 তলা বিশিষ্ট বিরাট গুদামঘর। যে বাড়িটিতে দোকান ঘরটি ছিল সেটি 6 তলা এবং সেই বড় বাড়িটির পাশে সেটিকে একটি ছোট শিশুর মতন দেখাচ্ছিল। প্রভুপাদের নতুন মন্দিরের দক্ষিণ দিকে একটি সিমেন্টের দেওয়াল এবং তার পাশে কোনো ঘরবাড়ি ছিল না। সেখানে ছিল ফার্স্ট স্ট্রিট পর্যন্ত প্রসারিত এক প্রশস্ত কর্মব্যস্ত মোবিল অয়েলের পেট্রোল পাম্প। প্রভুপাদ যখন সেই দোকান ঘরটির সামনে এলেন তিনি দেখলেন সেই সংকীর্ণ দরজার পথটি অলঙ্কৃত করে ছোট লণ্ঠন ঝুলছে। এখানে যে তার অবস্থা কেমন হবে তার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু ইতিমধ্যে অনেক আশাপ্রদ শুভ লক্ষণ দেখা গেছে। এই সমস্ত নবীন আমেরিকানরা মাঝে মাঝে যদিও উন্মাদের মতো আচরণ করে, তবুও শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে তারা প্রকৃতই অংশগ্রহণ করতে পারবে। হয়তো এই নতুন আস্তানাটিতেই তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা হবে।